যারা অলরেডি যুক্ত হয়ে গেছো তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও যে আমার ভয়েসটা ঠিকঠাক আছে কিনা, ভয়েস ঠিকঠাক শুনতে পাচ্ছে কিনা, ভয়েস ঠিকঠাক আছে না, ভয়েস ঠিকঠাক শুনতে পাচ্ছে কিনা। ওকে, ঠিক আছে। ওকে, তোমাদের কমেন্ট পেয়ে গেছি। যারা ফেসবুকে আসো, ঠিক আছে। ওকে, ভাইয়া ইলেকশনের বন্ধ নাই? না, ইলেকশনের কোনো বন্ধ নাই। অনলাইন পরে পড়াই, ইলেকশনের কোনো বন্ধ নাই। তো অনেকদিন পর তোমাদের সাথে আবার দেখা হয়ে গেল। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়ের নবম লেকচারটা করব। এর আগে আমরা 8টা লেকচার অলরেডি করে ফেলছি। আজকে এই অধ্যায়ের নবম লেকচার। আজকে আমরা এই অধ্যায়ের খুব ইম্পর্টেন্ট একটা টপিক পুলি এবং কপি কল নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এবং অ্যাডমিশন টেস্টের জন্য বিশেষ করে খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই টপিক থেকে তোমরা একটু ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক যারা ঘাটাঘাটি করো তারা দেখতে পাবা যে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে বিগত বছরগুলোতে বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট বিভিন্ন জায়গায় পুলি কপি কল সংক্রান্ত ম্যাথ প্রবলেম কিন্তু আসছে। তো আজকে আমরা সেই টপিকটা পড়তে যাচ্ছি। তো চলো শুরু করি, ঠিক আছে? আমি তোমাদের টানা পরপর 3টা ক্লাস নিব। অপারকে অলরেডি বলে রাখছি, দেখি এখন অপার যদি রাজি হয় আর কি। তো আসো আমরা আজকে শুরু করব পুলি ও কপি কল। পুলি ও কপি কল, পুলি সিস্টেম। পুলি সিস্টেম, ওকে। তো পুলি জিনিসটা কি তোমরা দেখে থাকবা, যারা মনে করো যে একটু গ্রামে ট্রামে গেছো তারা একটু দেখে থাকবা যে কুয়া থেকে পানি তোলার জন্য, ধরো এটা একটা কুয়া, এই কুয়া থেকে পানি তুলতে হবে। তো কুয়া থেকে পানি তোলার জন্য ধরো তুমি এখানে দাঁড়িয়ে কুয়া থেকে পানি তুলবা, এটা আঁকার দরকার নেই, এটা জাস্ট ধারণা দেওয়ার জন্য। তো দেখবা এই কুয়ার এই পাশে দুটো খুঁটি পোতা থাকে, এই যে দুটো খুঁটি, তারপরে উপরে আবার আর একটা খুঁটি এভাবে অনুভূমিকভাবে রাখা থাকে এই দুটো খুঁটির উপরে। তারপরে এই যে খুঁটিটা, এই খুঁটিটা থেকে একটা এরকম চাকার মতো কাঠামো ঝুলানো থাকে। চাকার মতো ছোট্ট, বেশি বড় না, খুবই ছোট্ট একটা কাঠামো, এরকম চাকার মতো খুবই ছোট্ট একটা কাঠামো এখান থেকে ঝুলানো থাকে, ওকে। এইবার একটা দড়ি দিয়ে, একটা দড়ির এক প্রান্ত এভাবে ফেলা থাকে কূপের মধ্যে বা কুয়ার মধ্যে, আর এক প্রান্ত তোমার হাতে ধরা থাকবে। এই যে প্রান্ত এখানে ফেলা আছে, এই যে কুয়ার মধ্যে যে প্রান্ত ফেলা, এই প্রান্তের সাথে একটা বালতি বাঁধা থাকবে, এই যে বালতি বাঁধা থাকবে। তাহলে তুমি কি করবা, এটা যে গভীর কূপ, এখানে পানি আছে, তো এটা পানি ভরবে, পানি ভরে যাওয়ার পরে তারপরে তুমি এখানে দাঁড়িয়ে আস্তে আস্তে দড়িটাকে টানতে থাকবা। তাহলে দড়িটাকে টানতে থাকলে কি হবে, এই যে পুলি সিস্টেমটা এটা আস্তে আস্তে ঘুরতে থাকবে, আর তখন তুমি এটাকে টানার সাথে সাথে দেখবা এই বালতিটা আস্তে করে উপর দিকে উঠে আসছে। তুমি যদি এই চাকার মতো এই কাঠামোটা ছাড়া তুমি যদি পানি এইভাবে টেনে তুলতে যাইতা, তোমার অনেক কষ্ট হইতো, তোমার অনেক পরিশ্রম করা লাগতো, তাই না? তো যদি এইভাবে আমি টানি, এইভাবে দড়ি টেনে যদি এখান থেকে পানি তুলি, তাহলে তুলনামূলক অনেক কি হবে, সহজে পানি তোলা যাবে, তাই না? তো এই যে চাকার মতো এই যে কাঠামোটা, এই কাঠামোটাকে বলা হয় হচ্ছে পুলি। এই যে চাকার মতো এই যে কাঠামোটা, এই কাঠামোটাকে বলা হয় পুলি। কি ক্লিয়ার? ভাইয়া এই অধ্যায় শেষ হতে কয়টা ক্লাস লাগবে? মিনিমাম 100টা ক্লাস লাগবে। আর এই কথা আমাকে জিজ্ঞেস করবা না, ঠিক আছে? পড়াশোনা নাই, খালি ক্লাস শেষ হইতে কয়টা ক্লাস লাগবে, অধ্যায় শেষ হইতে কয়টা ক্লাস লাগবে, কখন ছুটি দিবেন, এইসব ফালতু প্রশ্ন করে পড়ালেখার নামে খোঁজ নেই। তো এই যে চাকার মতো কাঠামোটা, এই কাঠামোটাকে বলা হয় হচ্ছে পুলি। কি কথা বুঝছো? তাহলে আমরা এই পুলি সিস্টেম নিয়ে আলোচনা করব, পুলি সিস্টেমের ত্বরণ এগুলা নিয়ে আমরা আলোচনা করব। তো একটা কথা আগে একটু বলে নিই, আমরা এখন মনে করো যে ইন্টারমিডিয়েটে এই টপিকটা নিয়ে আলোচনা করছি, তো তো এই কারণে আমরা কিছু আদর্শ পুলিশ সিস্টেম ধরে নিব। আদর্শ পুলিশ সিস্টেম ধরে নিব। আদর্শ পুলিশ সিস্টেমের এই যে চাকার মতো এই যে ছোট্ট যে কাঠামোটা আছে, এই কাঠামোর ভর হবে অতি নগণ্য, মানে ভরহীন ধরে নিব আমরা। আর একটা জিনিস হচ্ছে, ধরো এই যে চাকার মতো কাঠামোটা, এটাকে আমি একটু জুম করে যদি আঁকি, এই যে চাকার মতো কাঠামোটা, এর উপর দিয়ে যখন এই যে দড়িটা চলবে, এর উপর দিয়ে যখন দড়িটা গতিশীল হবে, তখন এই দড়ির তলের সাথে এই যে চাকার তলের একটা ফ্রিকশন হবে, ঘর্ষণ হবে।
তো আমরা আপাতত ঘর্ষণহীন চিন্তা করব, যেখানে কোনো ঘর্ষণ নাই এরকম আমরা চিন্তা করব। কি কথা বুঝছো? তাহলে এই পুলি সিস্টেমের এই দড়ি এবং এই যে চাকাটা, এই চাকার তলে কোনো ফ্রিকশন নাই, এইটা আমরা চিন্তা করব। কি ক্লিয়ার? তাহলে দুইটা জিনিস আমাদের ধরে নিতে হবে। এক, এই পুলি ভরহীন, আর দড়ি এবং এই যে পুলি এদের যে সংস্পর্শ তল, এই সংস্পর্শ তলে কোনো ফ্রিকশন নাই, অর্থাৎ পুলিটা হবে ফ্রিকশনহীন, ঘর্ষণহীন পুলি হবে। তাহলে এই জিনিসগুলো আমরা একটু ধরে নিব। তাহলে আসো আমরা এই পুলি সিস্টেমের জন্য সাধারণ ত্বরণ হিসাব নিকাশ করতে চাই। তাহলে আমরা একটা পুলি একটু আঁকি। তো পুলিটাকে আমি একটু বেশ বড় করে জুম করে দেখাচ্ছি। ঠিক আছে, এটা ছোট্ট একটা চাকার মতো কাঠামো। তো এটাকে আমি একটু বড় করে জুম করে দেখালাম। এই যে এই চাকার মতো কাঠামোটা, তো এইটা কোনো দৃঢ় অবলম্বন বা সিলিং থেকে ঝুলানো আছে। এইবার একটা দড়ি নিলাম, একটা দড়ি বা সুতা নিয়ে এই পুলির উপর দিয়ে এই যে দুই পাশে রাখলাম। এইবার এর এই পাশে দড়ির সাথে সংযুক্ত একটা ভর, যে ভরটাকে আমরা বললাম এটা হচ্ছে M1, আর এই পাশে দড়ির সাথে সংযুক্ত একটা ভর, এই ভরটাকে আমরা বললাম হচ্ছে M2। ওকে, তাহলে পুলির ক্ষেত্রে আমরা কি ধরে নিছি বলো তো, একটু লিখে নিই। যে পুলিটা হবে, পুলির দুইটা বৈশিষ্ট্য, একটা হচ্ছে ভরহীন এবং দুই নম্বর যে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে ঘর্ষণহীন, অর্থাৎ সুতা ও পুলির সংস্পর্শ তলে ঘর্ষণ নাই। পুলির সংস্পর্শ তলটা ঘর্ষণহীন, একেবারে কোনো ফ্রিকশন নাই। ঠিক আছে, এই যে এই দুইটা জিনিস আমাদের ধরে নিতে হবে। পুলির ক্ষেত্রে এই দুইটা জিনিস সত্য। আর সুতার ক্ষেত্রে, এই যে সুতা দিয়ে বাঁধা আছে না, এই সুতার ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস ধরে নিতে হবে, যে দড়ি বা সুতা। এই দড়ি বা সুতার ক্ষেত্রেও দুইটা জিনিস সত্য। এক নম্বর কথা হচ্ছে দড়ি ভরহীন, কোনো ভর নাই বা নগণ্য ভর, ভরহীন বা অতি নগণ্য ভর। ঠিক আছে, আর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে দড়ি অপ্রসারণশীল। দড়ি অপ্রসারণশীল মানে দড়ি প্রসারিত হয় না, ইলাস্টিক না আর কি, রাবারের মতো। রাবার যেমন টানলে প্রসারিত হয়, এরকম প্রসারিত হয় না। এই দড়িকে টেনে তুমি প্রসারিত করতে পারবে না, দড়ির স্থিতিস্থাপকতা ওরকম নাই। তো এইবার আসো, এই যে পুলি সিস্টেম, এই পুলি সিস্টেমের উপর দুটো ভর আছে, দড়িতে দুটো ভর আছে। এই পাশে একটা ভর আছে M1, এই পাশে একটা ভর আছে M2। তাহলে এবার কি হবে, আমি তোমাকে মেনশন করে দিলাম M1 ইজ গ্রেটার দেন M2, M1 ইজ গ্রেটার দেন M2। কি ক্লিয়ার? তাহলে M1টা বড়, M2টা ছোট, M1 ইজ গ্রেটার দেন M2 বলে দিছি আমি। তাহলে এইবার তুমি একটু মনে মনে চিন্তা করো তো, বলো এইবার একটু মনে মনে তুমি বলো তো, এই দুইটা বস্তুর মধ্যে কি ঘটনা ঘটবে? এবার M1টা নিচের দিকে নামতে থাকবে আর M2টা উপরের দিকে উঠতে থাকবে। কেন? কারণ M1 বেশি ভারী, M1 এর ভারটা বেশি, আর M2 এর ভারটা M1 এর তুলনায় কম। তাহলে M1 নিচের দিকে নামতে থাকবে আর M2 উপরের দিকে উঠতে থাকবে। প্রশ্ন হচ্ছে M1 কি অভিকর্ষ ত্বরণের নিচে নামবে? M1 কি অভিকর্ষ ত্বরণের নিচে নামবে? এটা হচ্ছে প্রশ্ন। অভিকর্ষ ত্বরণের নিচে নামবে? বলো, উত্তর হচ্ছে না। উত্তর না, যেটা অভিকর্ষ ত্বরণের নিচে নামবে না। কেন নিচে নামবে না অভিকর্ষ ত্বরণে? কেন? অভিকর্ষ ত্বরণের নিচে নামতো যদি এই দড়িটা ছিঁড়ে যাইতো, দড়ি না থাকতো, সুতা না থাকতো, তাহলে M1টা অভিকর্ষের টানে নিচে পড়ে যাইতো। তখন M2 আর উপরে উঠতো না, দড়ি নাই, পুলির অস্তিত্ব নাই, পুলি সিস্টেমের আর অস্তিত্ব নাই, সুতা ছিঁড়ে গেছে। তখন M2 নিচে পড়ে যাইতো, M2 অভিকর্ষ ত্বরণে নিচে পড়ে যাইতো, M1ও অভিকর্ষ ত্বরণে নিচের দিকে যাইতো। তাহলে তখন এই সিস্টেমের উপর কাজ করতো M1 এর উপর, M2 এর উপর কাজ করতো অভিকর্ষ ত্বরণ G। বাট যতক্ষণ সুতা অক্ষত থাকবে, সুতা ছিঁড়বে না, তখন M1 হ্যাঁ নিচের দিকে নামবে, আস্তে আস্তে M1 যত নিচের দিকে নামবে তত তার বেগ বাড়তে থাকবে।
M2 যত উপরের দিকে উঠবে তত তার বেগটা কিন্তু বাড়তে থাকবে, কিন্তু সেই ত্বরণটা, বেগ বৃদ্ধির যে রেটটা, ত্বরণটা, সেটা জি হবে না। M1 জি ত্বরণে নিচে পড়বে না, M2 জি ত্বরণে উপরে উঠবে না। সুতা যদি ছেঁড়া থাকতো, সুতা নেই, তখন এর উপর একটাই মাত্র বল কাজ করতো, সেটা হচ্ছে অভিকর্ষ বল M1G কাজ করতো। তাহলে তখন দেখো একটাই বল M1G, তাহলে M1G ত্বরণ সৃষ্টি করবে। তো আমরা নিউটনের সূত্রে পড়ছি F = ma, F = ma, তো F = হচ্ছে M1G, একটাই বল কাজ করছে, এর উপর নিট বল একটাই বল, তাহলে M1G = M1a। এবার M1 দুই পাশ থেকে কেটে দিতাম, a = g হইতো যদি একটা বল কাজ করতো, বাট এর উপর কিন্তু একটা বল নেই, উপরে দড়ি বাঁধা আছে, তাহলে দড়ির একটা টান কিন্তু উপরে কাজ করছে, সুতরাং এইটা জি ত্বরণে নিচে নামবে না, অন্য একটা ত্বরণে নিচের দিকে নামবে, অন্য আর একটা লব্ধি ত্বরণে নিচের দিকে নামবে, বুঝলাম? এইবার শোনো, M1 এর ত্বরণ আর M2 এর ত্বরণ, এই দুটো ত্বরণ কিন্তু সেম ত্বরণ হবে। অনেকে ভাবতে পারে কেন ভাই, M1 ভারী তার ত্বরণ বেশি হবে, M2 হালকা তার ত্বরণ কম হবে? উত্তর হচ্ছে না, দুটোরই ত্বরণ সেম হবে, আর দুটোর এই ত্বরণকে বলা হবে সাধারণ ত্বরণ, ঠিক আছে, কমন এক্সেলারেশন। আমরা সেই কমন এক্সেলারেশনটা বের করতে চাই। তাহলে আমাদের এখন কাজ হচ্ছে এই যে পুলি সিস্টেম, এই পুলি সিস্টেমের কমন এক্সেলারেশন, অর্থাৎ M1 কত ত্বরণে নিচে নামবে আর M2 কত ত্বরণে উপরে উঠবে, সেই সাধারণ ত্বরণটা বের করা, সাধারণ ত্বরণটা বের করা, সাধারণ ত্বরণ এটা আমরা বের করতে চাই। এটা হচ্ছে আমাদের কোশ্চেন, যে আমরা সাধারণ ত্বরণ এ বের করতে চাই, এই যে দড়ি, এই দড়ির টান বের করতে চাই, সুতার বা দড়ির টান বের করতে চাই, সুতার টান বের করতে চাই, এইগুলো হচ্ছে আমাদের দরকার। তো চলো এবার আমাদের হিসাব নিকাশ। তো যেটা বলতেছিলাম, অনেকে ভাবতে পারে যে M1 বেশি ত্বরণে নিচে নামছে আর M2 কম ত্বরণে উপরে উঠছে, অনেকে এটা ভাবতে পারে। দেখো হবে না, তুমি দেখো তো, আচ্ছা ধরেই নিলাম তর্কের খাতিরে, ধরো আমি প্রথমে ধরে নিলাম M1 বেশি ত্বরণে নিচে নামছে আর M2 কম ত্বরণে উপরে উঠছে। দেখি তোমরা কেমন চিন্তা করতে পারো, বলো তো ভাই, M1 যদি বেশি ত্বরণে নিচের দিকে নামে আর M2 যদি কম ত্বরণে উপরের দিকে ওঠে, কি ঘটনাটা ঘটবে বলো তো? ঠিক আছে, বলো কি ঘটনাটা ঘটবে? দড়ি ছিঁড়ে যাবে। M1 দ্রুত নিচের দিকে নামতেছে আর M2 আস্তে আস্তে উপরে উঠতেছে, তাহলে দড়িতে এইটুকু, তাহলে যদি এরকম হয় তাহলে তো এটা তাড়াতাড়ি নিচের দিকে চলে যাবে, এটা আস্তে আস্তে উপরে উঠতেছে, তার মানে এদের মধ্যকার দূরত্ব তো বাড়বে, তাহলে দড়ির দৈর্ঘ্য তো বাড়তে হবে। তো দড়ি তো অপ্রসারণশীল, এই কারণে বলে রাখছিলাম দড়ি অপ্রসারণশীল, তাহলে দড়ি অপ্রসারণশীল হলে তো দড়ি ছিঁড়ে যাবে, তা তো হবে না। তাহলে দড়ি অক্ষত থাকবে, দড়ি ছিঁড়বে না, তাহলে দুইটার আলাদা ত্বরণ হইতে পারে না। এবার অনেকে মনে করতে ভাই ধরেন এইটার ত্বরণ হইল কম, এইটার ত্বরণ হইল ঊর্ধ্বমুখী ত্বরণ হইল বেশি, তখন কি হবে? তখন মনে হবে যেন ভূত আসছে, ঠিক আছে, তখন তোমার মনে হবে ভূতে ধরছে। কেমনে? চিন্তা করো, এইটা আস্তে আস্তে নিচে যাচ্ছে, এটা দ্রুত উপরে উঠে যাচ্ছে, এটা দ্রুত উপরে উঠে যাচ্ছে, এর বেগ দ্রুত বৃদ্ধি পাচ্ছে, আর এর আস্তে আস্তে, এর তুলনায় আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। তাহলে কি হবে? তুমি দেখতে পারবা, তুমি তখন দেখবা যে এরকম যদি ঘটনা ঘটে, তাহলে তুমি তখন দেখবা এইটা তাড়াতাড়ি উপরে উঠে যাচ্ছে, এটা আস্তে আস্তে যাচ্ছে, তাহলে সুতা তখন ঢিল পড়ে যাবে, এই যে সুতা, সুতা ছোট হয়ে আসবে, ঢিল পড়ে যাবে। তো ঢিল পড়ে গেলে ব্যাপারটা কেমন হবে? ধরো এই বস্তুটা এখানে উঠে গেছে, তখন এই সুতায় ঢিল পড়ে গেছে, তো ঢিল পড়ে গেলে সুতা এরকম হয়ে যাবে, কি তাই না? তখন তুমি তাকায় থাকলে, সাপোজ তুমি তাকায় আছো, তোমার মনে হবে কি ব্যাপার, এইটারে ভূতে ঠেলতেছে, ভূতে না ঠেললে এই দড়িতে তো ঢিল পড়ার কথা না, কি বলো? তাই মনে হবে না? মনে হবে না যে ভূতে ঠেলতেছে? তো এরকম কি হয় বলো? দড়িও ছিঁড়বে না আর এইটারে ভূতেও ঠেলবে না, ঠিক আছে, দড়িও ছিঁড়বে না, এটারে ভূতেও ঠেলবে না, তাহলে ঘটনাটা কি ঘটবে? দুটোরই, এই যে দুটো বস্তু M1 M2, দুটো বস্তুরই ত্বরণ হবে সেম, কমন এক্সেলারেশন থাকবে। ওকে, তাহলে এইবার আসো আমরা সেই হিসাব নিকাশ করে এই কমন এক্সেলারেশন, সাধারণ ত্বরণ, এর মানটা বের করতে চাই। তাহলে আমরা এবার দেখব কোনো একটা বস্তুর উপর M1 এবং M2 এদের উপর কতগুলো বল ক্রিয়া করতেছে। তারপর আমরা নিউটন সাহেবের সূত্র খাটাবো। নিউটন সাহেব আমাদের বলছে সামেশন অফ F = ma। তাহলে আমরা এখানে বসাবো বলের লব্ধি, যতগুলো বল কাজ করবে তাদের লব্ধি বসাবো, সমান সমান ma। দুটো বস্তুর জন্যই আমরা এই জিনিসটা অ্যাপ্লাই করব। তাহলে আসো এটার জন্য, তাহলে M1 এর উপর ওজন কাজ করতেছে নিচের দিকে, দ্যাট ইজ M1G। এটা M2 নিচের দিকে ওজন কাজ করতেছে M2G। আর কি কোনো বল কাজ করছে? করছে। এই যে দড়ি, এই দড়ির একটা টান বল কাজ করছে, দড়িটা টান টান হয়ে গেছে। চিন্তা করো তো, একটা দড়ি দিয়ে কোনো একটা বস্তুকে ঝুলাই দিলে দড়ি এই বস্তুটাকে উপরের দিকে টানবে না, ঝুলন বিন্দুর দিকে। সবসময় মাথায় রাখবা, দড়ির টান সবসময় কাজ করে ঝুলন বিন্দুর দিকে। তাহলে দড়ি টান টান হয়ে কোন দিকে টান কাজ করবে? উপরের দিকে, দড়ির টান বল টি। তাহলে এই বস্তুর উপর দড়ির আর একটা টান বল কাজ করতেছে,
এই যে টান বলটা, এই টান বলটা কে কাকে দিচ্ছে? দড়ি দড়ি বস্তুকে টানতেছে, ঠিক আছে? এই যে দড়ি বা এই যে চিন্তা করে পুলিটা, এই পুলিটা এই বস্তুটাকে উপরের দিকে টানতেছে দড়ির মাধ্যমে। ঠিক তেমনি ভাবে এর উপরও তো উপরের দিকে একটা টান বল কাজ করবে, ঝুলন বিন্দুর দিকে দড়ি টান টান হয়ে উপরের দিকে টানবে এটাকে, তাহলে ঝুলন বিন্দুর দিকে দড়ির টান বল কাজ করবে টি। অনেকে মনে করতে পারে ভাই T1 T2 হবে না, না T1 T2 হবে না। দড়ি যদি একই দড়ি থাকে তাহলে টান হবে একই দড়ি, একই দড়ি। তুমি যদি দুটো দড়ি আলাদা দড়ি এনে গিট্টু দাও তাহলে সেই ক্ষেত্রে দুইটা দড়িতে টান হবে আলাদা, সেটা আলাদা জিনিস, ওটা নিয়ে আমাদের আলোচনা নেই। আমাদের আলোচনা হচ্ছে একই দড়ি। তাহলে এখানে যে দড়ি ছিল সেখান থেকে এই পর্যন্ত দড়িটা একই দড়ি, তাহলে টান হবে একই টান। তাহলে এর জন্য টান উপরের দিকে টি, এর জন্য টান উপরের দিকে টি, এই ছাড়া আর কোনো বল এই বস্তুর উপর ক্রিয়া করছে না। এবার দুটো বস্তুর জন্য সূত্র লিখতে চাই আমরা। তো আসো আমরা এমনের জন্য সূত্র লিখব। এমনের জন্য এই যে এই বস্তুটা নিচে নামতেছে, তাহলে ত্বরণ নিচের দিকে, এ উপরে উঠতেছে, তাহলে এর ত্বরণ উপরের দিকে। তাহলে এর লব্ধি ত্বরণ নিচের দিকে, তাহলে লব্ধি বল নিচের দিকে, এর জন্য লব্ধি বল উপরের দিকে। এ নিচে নামতেছে, এ উপরে উঠতেছে, কারণ এই ভারী নিচে নামবে, এই হালকা উপরে উঠবে। তাহলে এর জন্য আমরা সূত্রটা লিখব। তাহলে নিউটন সাহেব কি বলছেন? সামেশন অফ এফ মানে বলের লব্ধি ইকুয়াল টু এম এ। বলের লব্ধি বসাবো ইকুয়াল টু এম এ হবে। এটা ভেক্টর, এটাও ভেক্টর, এই যে লব্ধি বল যেদিকে ত্বরণ থাকবে সেদিকে। তাহলে আসো তো দেখি এইখানে লব্ধি বল কোন দিকে, কোনটা বড়? এবার নামতেছে কোন দিকে? নিচের দিকে। কোনটা বড়? M1G বড়, টি ছোট। তাহলে লব্ধি বল কত? M1G মাইনাস টি ইকুয়াল টু M1A, সমীকরণ নম্বর 1। এইবার আমরা M2 এর জন্য যদি লিখি, M2 এর জন্য বলো, এর জন্য বলো এর উপর কোনটা বড়? এর উপর ক্রিয়ারত বল টি আর M2G। এক পৃথিবী তাকে টানতেছে আর একটা হচ্ছে দড়ি তাকে টানতেছে। তাহলে এর উপর ক্রিয়ারত বল দুটো টি আর M2G, টি বড় কারণ উপরে উঠছে। তাহলে লব্ধি হবে টি মাইনাস M2G। তাহলে লব্ধি বল হবে টি মাইনাস M2G ইকুয়াল টু M2A, সমীকরণ নম্বর 2। সুন্দর করে এবার এই দুইটা কি করতে ইচ্ছা করতেছে? যোগ করো, যোগ। তাহলে এইটা আর এইটা কাটাকাটি, তাহলে এটা M1 মাইনাস M2G, এ কমন নিয়ে নিলাম, এ কমন নিলে M1 প্লাস M2, ঠিক আছে? আমরা সাধারণ ত্বরণ বের করতে চাই, তো হয়ে গেল সাধারণ ত্বরণ, কমন ত্বরণ, কমন এক্সেলারেশন এ, দ্যাট ইজ M1 মাইনাস M2, ঠিক আছে? এই যে M1 প্লাস M2 নিচে ভাগ দিয়ে দাও, তাহলে M1 মাইনাস M2 ইন্টু G, আর নিচে ভাগ M1 প্লাস M2, M1 প্লাস M2। এই হচ্ছে আমাদের এই পুলি সিস্টেমের সাধারণ ত্বরণ বের করার সূত্র। কে বুঝতে পারছো? বলো। পুলি সিস্টেমের সাধারণ ত্বরণ বের করার সূত্র। তাহলে পুলি সিস্টেমের ত্বরণ জি না, তাহলে কত? এই যে এটা M1 এর মান বসাবা, M2 এর মান বসাবা, G এর মান বসাবা, M1 প্লাস M2 বসাবা, শেষ। ওকে, ক্লিয়ার? এইবার আসো আমরা সুতার টান বের করব, দড়ির টান বের করব। তো দড়ির টান বল হচ্ছে টি, এইটা আমরা বের করতে চাই। দড়ির টান বল টি, এইটা আমরা বের করতে চাই। তাহলে আসো দড়ির টান টি বের করব। এই এর মান নিয়ে যে কোনো একটা সমীকরণে বসাই দাও, 1 বা 2, যে কোনো একটা সমীকরণে। তাহলে চলো পরের পৃষ্ঠে যাই। 1 নং সমীকরণে এর মানটা নিয়ে বসাবো। তাহলে 1 নং সমীকরণটা কি? 1 নং সমীকরণে 1 নং এ বসিয়ে পাই, 1 নং এর মানটা বসিয়ে, তাহলে 1 নং সমীকরণটা M1 মাইনাস G মাইনাস টি ইকুয়াল টু M1A। তাহলে ভাই আমাদের দরকার কি? টি। তাহলে টি সমান সমান M1G মাইনাস M1A। টিটাকে ওই পাশে নিলাম, M1 এটাকে এই পাশে নিলাম। এবার M1G মাইনাস M1A, দ্যাট ইজ M1 মাইনাস M2 ডিভাইডেড বাই নিচে M1 প্লাস M2 ইন্টু G। যোগ বিয়োগ করতে হবে, তো করো যোগ বিয়োগ, নিচে লসাগু M1 প্লাস M2, তো এটার সাথে এটা গুণ হবে, তাহলে M1G এর সাথে M1 প্লাস M2 গুণ হবে মাইনাস M1 মাইনাস M2 ইন্টু G। তো জিটাকে একবারে কমন নিয়ে নাও, দেখো M1 প্লাস M2, এখানে G আছে, এখানেও G আছে, জিটাকে একবারে কমন এখানে নিয়ে নিলাম। তাহলে এবার M1 দিয়ে গুণ করে দাও, M1 স্কোয়ার প্লাস M1 প্লাস M2 মাইনাস গুণ করে দাও M1 স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস M1 M2। ওকে, তাহলে এবার দেখো এইটা আর এইটা কাটাকাটি চলে যাচ্ছে, M1 M2 M1 M2 দুইটা। তাহলে অতএব দড়ির টান T ইকুয়াল টু 2 M1 M2
নিচে ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু জি। এটা হচ্ছে আমাদের সুতার টান নির্ণয়ের সূত্র। ওকে, তাহলে 2m1 m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু জি, শেষ, সহজ ডেরিভেশন। ওকে, ঠিক আছে। m2 গ্রেটার দেন m1 হলে, m2 গ্রেটার দেন m1 হলে যেটা বড় হবে বড়টা থেকে ছোটটা বাদ দিবা, কথা শেষ, বড়টা থেকে ছোটটা বাদ দিবা। এটা তো বুদ্ধির ব্যাপার, কমন সেন্স, তাই না? তাহলে দড়ির টান বের হয়ে গেল। এইবার একটা জিনিস বের করব, এটাকে বলা হয় পুলির উপর প্রযুক্ত মোট বল। পুলির উপর প্রযুক্ত বল, যে পুলির উপর কি পরিমাণ বল প্রযুক্ত হবে, পুলির উপর প্রযুক্ত বল। দেখো এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। এইটা মনে করো অনেক জায়গায় তোমাকে পড়াবে না, কিন্তু এটা জানতে হবে খুব ভালো করে। এই পুলিটাকে একটা সিলিং থেকে ঝুলানো আছে না, তাহলে এই সিলিং থেকে তো একটা দড়ির মাধ্যমে ঝুলানো আছে নাকি? এই সিলিং থেকে একটা দড়ি দিয়ে ঝুলানো আছে, কি কথা বুঝছো? সিলিং থেকে একটা দড়ি দিয়ে এটাকে ঝুলানো আছে, একটা দৃঢ় অবলম্বনের সাথে ঝুলানো আছে। তা আমরা এর উপর প্রযুক্ত টোটাল বল হিসাব করতে চাই। আসো নিউটনের লকে একেবারে কাটাছেড়া করে অ্যানালাইসিস করব। নিউটনের লকে একেবারে কাটাছেড়া করে অ্যানালাইসিস করব। তাহলে এই ছিল একটা বস্তু, দ্যাট ইজ m1, এই ছিল একটা বস্তু, এটা ছিল m2। তা আমরা দেখলাম এর উপর ক্রিয়ারত বল, এর উপর ক্রিয়ারত বল পৃথিবীর টান বল, পৃথিবী টানতেছে, m1g, পৃথিবী টানতেছে। এর উপর ক্রিয়ারত পৃথিবীর টান বল m2g, এই যে এটা হচ্ছে পৃথিবীর টান বল, বুঝলা? পৃথিবীর টান বল। এইবার আসো, দড়ি দিয়ে বাঁধা আছে, তাহলে দড়ি এই বস্তুটাকে টানতেছে উপরের দিকে, দড়ি এই বস্তুটাকে উপরের দিকে টানতেছে, তাহলে দড়ির টান বল, দড়ি উপরের দিকে টানতেছে টি, দড়ি উপরের দিকে টানতেছে টি। টান সবসময় জোড়ায় জোড়ায় কাজ করে, টান সর্বদা জোড়ায় জোড়ায় কাজ করে। তাহলে চিন্তা করো একটু কমন সেন্স খাটাও, বুদ্ধি খাটাও। তুমি যদি চিন্তা করো, দেখো এই যে এটা হচ্ছে পুলি, ধরো উপরে বাধা নাই ধরো, তাহলে এই যে দড়ি, চিন্তা করো এই যে দড়ি, এই দড়ির এই পাশে একটা ভার ঝুলানো, এই পাশে একটা ভার ঝুলানো, তাহলে এই পুলিকে এই যে বস্তুটা, এই বস্তুটাকে পুলি যেমন বস্তুটাকে টানতেছে উপরের দিকে টি বলে, ঠিক তেমনি এই বস্তুটাও কিন্তু পুলিটাকে নিচের দিকে টানতেছে টি বলে। টান সবসময় জোড়ায় জোড়ায় কাজ করবে, কি তাই না? টান সবসময় জোড়ায় জোড়ায় কাজ করবে, কি তাই তো? ধরো কোনো একটা দড়ি টড়ি থাকলে হইতো, ধরো একটা দৃঢ় অবলম্বন, ধরো এই কলমটার কথা চিন্তা করো, এই কলমটা, এই যে আমি তারটা এর উপর দিয়ে দিলাম, ঠিক আছে? এবার আমি দেখো এক পাশে, এই যে দুই পাশে, ধরো এই পাশে এই হাত দিয়ে ধরলাম, আর একটা হাত হইলে তো ভালো হইতো, কিন্তু মানুষের হাত তো দুইটা, কি করবো এখন? আচ্ছা দেখো আমি মনে করো দুইটা তারকে এক হাত দিয়ে ধরছি, এই যে দুইটা তারকে এক হাত দিয়ে ধরছি, এই যে দুইটা তার, দেখো আমি এইভাবে টানতেছি, কলমটাকে আমি ধরে রাখছি, এইভাবে টানতেছি। তাহলে এই যে দুটো তার দেখতে পাচ্ছ, দুটো তার টান টান হয়ে গেছে না? তাহলে তারে টান বল দেখাবা, তাহলে এই যে আমার হাত মানে বস্তুটায় যেটা ঝুলানো হয়েছে, তাহলে এইটা পুলিকে টানতেছে নিচের দিকে, পুলিকে টানতেছে নিচের দিকে, আর পুলি বস্তুটাকে টানতেছে উপরের দিকে। কি কথা বুঝছো? যেমন আমার এই দুইটা হাতের কথা চিন্তা করো, দুইটা হাত, আমার এই হাতটা এই উপরের হাতটাকে নিচের দিকে টানতেছে, আর উপরের হাতটা নিচের হাতটাকে দড়ির মাধ্যমে উপরের দিকে টানতেছে। তাহলে টান জোড়ায় জোড়ায় এইভাবে টানতেছি, তাহলে টান জোড়ায় জোড়ায় কাজ করতেছে, টান এদিকে টান এদিকে, টান জোড়ায় জোড়ায় কাজ করতেছে। আমি যদি এক হাত দিয়ে টান বন্ধ করে দিই, তাহলে আর এক হাতে টান থাকবে না। আমি এক হাত দিয়ে টান বন্ধ করে দিলে আর এক হাতে টান থাকবে না। ধরো এই যে এই হাত সরাই নিলাম, দেখো এই হাতে আর কোনো টান নাই, কি কথা বুঝলা? এই হাতে আর কোনো টান নাই। তাহলে এই বস্তু পুলিকে টানতেছে নিচের দিকে, বস্তু পুলিটাকে টানতেছে নিচের দিকে, আর পুলিটা বস্তুটাকে টানতেছে উপরের দিকে, টান জোড়ায় জোড়ায় কাজ করবে। ঠিক তেমনি ভাবে এই পাশের যে বস্তুটা, এই বস্তুটা পুলিটাকে টানতেছে নিচের দিকে, আর পুলি বস্তুটাকে টানতেছে উপরের দিকে। আমরা একটু আগে বস্তুর উপর বলকে অ্যানালাইসিস করছি, কিন্তু এবার কি লিখবো? পুলির উপর প্রযুক্ত বল। তাহলে পুলির উপর প্রযুক্ত বলকে অ্যানালাইসিস করা লাগবে না? তাহলে বলো পুলির উপর প্রযুক্ত বল, তোমরা দেখাবো আমারে পুলির উপর প্রযুক্ত বল। তাহলে এই বস্তু পুলিকে নিচের দিকে টানতেছে, তাই না? এইদিকে একটা ক্রিয়ারত বল টি, দুটা বল, পুলির উপর এইদিকে একটা ক্রিয়ারত বল টি বল, পুলির উপর এইদিকে একটা ক্রিয়ারত বল টি বল। বলো বুঝছো কিনা? এই দুইটা জিনিস বুঝছো কিনা? সুন্দর করে বুঝছো কিনা? এবার বলো, যদি এরকম দুইটা বল কাজ করে, তাহলে তো পুলির তো নিচে পড়ে যাওয়ার কথা,
কেন পড়ে যাচ্ছে না? পুলির তো নিচে পড়ে যাওয়ার কথা। এই বস্তু দুটো পুলিটাকে টানতেছে, তো পুলি তো নিচে পড়ে যাওয়ার কথা, কেন পড়ছে না? বলো বলো কেন পড়ছে না? উপরে ধরে আসে না, ওই যে উপরে তার ধরে আসে না? তাহলে উপরের যে তারটা, এই যে এইবার উপরের তারের কাহিনী, উপরের যে তারটা উপরে যে ধরে আছে, তো এটাকে অন্য কালি দিয়ে লিখি। এই যে উপরে সিলিং এ ঝুলানো আছে না, তাহলে এই যে আরেকটা দড়ি, তাহলে এই দড়িতে আরেকটা টান বল কাজ করতেছে। তো এই দড়ির এই টান বলটাকে উপরের দিকে পুলিটাকে ধরে রাখছে, না হলে তো নিচে পড়ে যাইতো। তাহলে এই এই যে সিলিংটা পুলিটাকে দড়ির মাধ্যমে উপরের দিকে আবার টানতেছে, এইভাবে টানতেছে। এই বলটা হচ্ছে এফ, এই বলটাই আমরা বের করতে চাই। কি কথা বুঝছো? এই বলটা এফ, এইটা আমরা বের করতে চাই। এইবার কথা হচ্ছে, বলো তো এই দড়িটা কি আগের দড়িটা? বলো এই দুইটা কি আগের দড়িটা? অনেকে বলতে ভাই টান টি দিলেন, টান টি দিলেন, ওইটা কেন এফ ধরলেন? ওটা তো অন্য একটা দড়ি। ওই ওই উপরের দড়িটার সাথে, যে দড়ি দিয়ে আমি পুলিটাকে বেঁধে রাখছি, তার সাথে তো এই দড়ির কোনো সম্পর্ক নেই। আছে? আছে, সম্পর্ক আছে। তাহলে ওটা তো অন্য একটা দড়ি। তাহলে ওই দড়ির যে টান বল, সেটাকে তুমি টি ড্যাশ বলতে পারো, বা আমি সেটাকে এফ বললাম। তাহলে পুলির উপর প্রযুক্ত বল, এই যে পুলিটা, এই পুলির উপর প্রযুক্ত বল, এই এফটা আমরা বের করতে চাই। পুলির কি কোনো গতি আছে? বলো, পুলি নিচে নামছে না উপরে উঠছে? পুলিটা নিচে নামছে না উপরে উঠছে? কিছুই হয় নাই, স্থির আছে। তাহলে পুলির কোনো গতি নাই, পুলির কোনো ত্বরণ নাই, পুলির কিন্তু কোনো ত্বরণ নাই। তাহলে পুলির উপর নিচের দিকে বল সমান সমান উপরের দিকে বল। এখন অনেকে বলতে পারে ভাই আপনি একটা ভুল করে ফেলছেন। কি ভুল? এই পুলির তো একটা ওজন আছে নিচের দিকে, সেটা যে নেননি। এই যে এটা তো নিব না ভাই, এটা তো নিব না। কেন নিব না? এই যে বলে দিছি না, পুলি ভরহীন। আমরা ছোট মানুষ, আমরা আপাতত পুলি ভরহীন চিন্তা করব, তাই না? এই যে কাহিনী, বুঝছো? ঠিক আছে, এই কথাগুলো কিন্তু সবাই বলবে না, এই কথাগুলো কিন্তু লুকানো কথাবার্তা। এই জিনিসগুলো ভালো করে বুঝতে হবে। তাহলে এই ওজনটা এমজিটা আমি নিব না। তাহলে তুমি বলো এর উপর নিচের দিকে বল কোনটা? নিচের দিকে বল কতটুকু? এই পুলির উপর নিচের দিকে বল কতটুকু? এই যে বস্তু দুটো পুলিটাকে টানতেছে নিচের দিকে, কতটুকু বলে? টি প্লাস টি, 2t, তাই না? ওকে। আর উপরের দিকে বল কত? উপরের দিকে বলটা কত? এফ, তাই তো? তাহলে এবার বলো এই পুলিটা উপরে গেছে না নিচে গেছে? কোনো দিকে যায় নাই। তাহলে উপরে গেছে না নিচে গেছে? কোনো দিকে যায় নাই, ওখানে স্থির আছে। তাহলে এফ বড় না 2t বড়? নিচের দিকে বল কিন্তু 2t। তাহলে এফ সমান সমান 2t না? এফ সমান সমান টি প্লাস টি, 2t। না এফ বড় না 2t বড়। যদি এফ বড় হইতো তাহলে তো পুলি উপরের দিকে উঠে যাইতো, তাহলে আমরা বলতাম যে পুলি উপরে গতিশীল ত্বরণ নিয়ে। আর যদি 2t বড় হইতো তাহলে নিচের দিকে নামতে থাকতো, কিন্তু তা হয় নাই। তো কি আছে? স্থির আছে। তাহলে স্থির থাকা মানে উপরের দিকে প্রযুক্ত বল এফ, আর নিচের দিকে প্রযুক্ত বল, পুলির উপর প্রযুক্ত বল 2t। তো এফ সমান সমান 2t, এই হচ্ছে কথা। ওকে, ক্লিয়ার? তাহলে পুলির উপর প্রযুক্ত বল এফ সমান সমান 2t, এফ সমান সমান 2t, এটা মাথায় রাখবা। অথবা তুমি চাইলে এফ সমান সমান 2 ইন্টু টি, এই যে টি না, তাহলে 2 গুণ 2 4, বুঝছো? 4m1 প্লাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু জি। এটা হচ্ছে পুলির উপর প্রযুক্ত বল। ঠিক আছে, পুলির উপর প্রযুক্ত বল, এই হচ্ছে কাহিনী। বলো বুঝছো কিনা? ঠিক আছে, না বুঝলে কিন্তু মায়ের হবে, বুঝতে হবে। কেন বুঝবা না তুমি? কপি কল আর পুলি কি সেম? হ্যাঁ, ওই পুলিটাকে বলা হচ্ছে কপি কল, পুলি বা কপি কল আর কি। ঠিক আছে, পুলি বা কপি কল। কপি কল মানে হচ্ছে এই যে এই পুলি সিস্টেম, তার এখানে একটা আংটা দিয়ে এই বস্তুটাকে ঝুলানো আছে না, এই যে আংটা, এগুলো হচ্ছে কপি কল। আংটা দিয়ে ঝুলানো আছে, আমরা তো জাস্ট বেঁধে রাখছি। অনেক সময় দেখবা গাড়ি খাদে পড়ে গেলে, অনেক সময় ধরো একটা গাড়ি খাদে পড়ে গেছে, তো এটা হচ্ছে একটা গাড়িটাকে খাদে পড়ে গেছে, টেনে তুলতে হবে। তো টেনে তোলার জন্য কি করা হয়? ওই যে ক্রেন নিয়ে আসা হয়। তো ক্রেনে দেখবা এই যে ক্রেনের এরকম এই যে কপি কল আছে, এই এরকম আংটার মতো। তারপরে কি হয়? দড়ি বাঁধে, এটাতে দড়ি বেঁধে এই কপি কলে ঝুলাই দিয়ে গাড়িটাকে টেনে তোলা হয়। বুঝলা? লাস্টেরটা বুঝিনি। লাস্টেরটা বুঝনি কেন? লাস্টেরটা কেন বুঝবা না? লাস্টেরটা তো খুব সহজ। এই পুলির উপর নিচের দিকে বল টি প্লাস টি, 2t, আর উপরের দিকে বল হচ্ছে এফ। পুলি স্থির আছে কিনা? স্থির আছে, তাহলে এফ সমান সমান 2t, শেষ, এইটুকুই। আর পুলির কোনো ওজন নেই বলে নিচে কোনো এমজি বল নেই, পুলি তো ওজনহীন। তাহলে 2t সমান সমান এফ, এই হচ্ছে কাহিনী। কি বুঝছো বলো? ওকে, আচ্ছা এবার আসো নেক্সট। মোটামুটি আমাদের পুলিশ সিস্টেমের হিসাব নিকাশ হয়ে গেছে। এবার আসো এই পুলিশ সিস্টেমের যে হিসাব নিকাশ করলাম তার শর্টকাট, এই যে ত্বরণ বের করার শর্টকাট তোমারে বলি, শোনো।
একটা পুলি সিস্টেম, কোনো সিলিং থেকে ঝোলানো আছে, দড়ি দিয়ে দুই পাশে ভার ঝোলানো আছে। এই যে দড়ি দিয়ে দুই পাশে ভার ঝোলানো আছে, এই পাশে প্রযুক্ত ভার হচ্ছে M1 আর এই পাশে প্রযুক্ত ভার হচ্ছে M2। ঠিক আছে, তা আমরা এই সিস্টেমের ত্বরণ বের করতে চাই। ধরো M1 বড়, M2 ছোট, ধরে নিলাম। M2 বড় হইতে পারে, M1 ছোট হইতে পারে, কোনো ব্যাপার না। তা আমরা শর্টকাটে ত্বরণ বের করব। দেখো যে কোনো সিস্টেমের জন্য তোমাকে আমি ব্লক টানা ঠেলা এই ক্ষেত্রে, তারপরে আরও দু একটা ক্ষেত্রে আমি তোমাকে সবসময় দেখাইছি যে কোনো একটা সিস্টেমের উপর প্রযুক্ত টোটাল বলকে, প্রযুক্ত বাহ্যিক বলকে আমি যদি টোটাল ভর দিয়ে ভাগ দিই তাহলে ওই সিস্টেমের ত্বরণ পাওয়া যায়। সেখানে যদি অনেকগুলো ভর থাকে তাহলে পুরো ভর সিস্টেমের ত্বরণ আমরা ওইভাবে পাই। তাহলে পুরো ভর সিস্টেমের ত্বরণ এটার শর্টকাট সূত্র হচ্ছে F এক্সটার্নাল ডিভাইডেড বাই সামেশন অফ M। তারপর আমি বহুতবার এই সূত্র লিখে দিছি, এটাই হচ্ছে মূল শর্টকাট সূত্র, এটাই হচ্ছে ত্বরণ বের করার মূল শর্টকাট সূত্র। এখানেও তাই, এখানেও এর কোনো ব্যতিক্রম নেই, এই জায়গাটাতেও এর কোনো ব্যতিক্রম নেই, এখানেও তাই আছে। এই পুলি সিস্টেমের উপর বাহ্যিক কোনো বল নিব না, আমি নিব এই বস্তুগুলোর উপর প্রযুক্ত, বাহ্যিক বলতেছি, ইন্টারনাল কোনো বল নিব না, আমি নিব এই বস্তু দুইটার উপর প্রযুক্ত বাহ্যিক বল, জাস্ট বাহ্যিক বলের উপর কনসার্ন থাকবো আমি। ঠিক আছে, জাস্ট বাহ্যিক বলের উপর কনসার্ন থাকবো। বাহ্যিক বল হচ্ছে ওজন। এই যে পৃথিবী এই বস্তুটাকে টানতেছে নিচের দিকে M1G, পৃথিবী এই বস্তুটাকে নিচের দিকে টানতেছে M2G, এই দুটাই হচ্ছে বাহ্যিক বল, এক্সটার্নাল ফোর্স। তাহলে এই সিস্টেমের উপর প্রযুক্ত নিট বল, দেখো দড়ির টান বল, এগুলা কিন্তু ইন্টারনাল ফোর্স। এই যে ওজন, এই ওজনের কারণেই কিন্তু দড়ির টান আছে। ওজন যদি না থাকতো তাহলে দড়ির টান থাকতো না, ওজন যদি না থাকতো তাহলে দড়ির টান থাকতো না। আমি তোমাকে বলছিলাম যে দড়ির টান বল, তারপরে দুইটা তলে প্রতিক্রিয়া বল, এগুলা সব ইন্টারনাল ফোর্স। তাহলে এখানে দড়ির টান ইন্টারনাল ফোর্স, আমরা কোনো ইন্টারনাল ফোর্স আঁকবো না, শুধু এক্সটার্নাল M1G M2G দুইটা এক্সটার্নাল ফোর্স আমরা আঁকলাম। কি ক্লিয়ার? দুইটা এক্সটার্নাল ফোর্স আমরা নিলাম। এইবার আমাদের কি করতে হবে, এখান থেকে ত্বরণ বের করতে হবে। তাহলে ত্বরণ হবে F এক্সটার্নাল ডিভাইডেড বাই সামেশন অফ M। এইটা হচ্ছে বলের লব্ধি, এটা হচ্ছে প্রযুক্ত বলের লব্ধি। তাহলে বাহ্যিক বল তো দুটো, বাহ্যিক বল কয়টা? দুটো, এই একটা আর এই একটা। তাহলে দুটো বলের লব্ধি। দেখো তো দুটো বল কোন দিকে? নিচের দিকে না? M1G কোন দিকে? নিচের দিকে। M2G কোন দিকে? নিচের দিকে। তাহলে লব্ধি বল কত বলো, বলো লব্ধি বল কত? ইকুয়াল টু F এক্সটার্নাল ডিভাইডেড বাই সামেশন অফ M। বলো লব্ধি বল, দুটোই নিচের দিকে, দুটোই নিচের দিকে। দেখি কে বলতে পারে লব্ধি বল কত? বলো M1G মাইনাস M1G প্লাস M2G। এস, হ্যাঁ এটাও নিচের দিকে, এটাও নিচের দিকে, তাহলে দুইটা নিচের দিকে, দুইটা নিচের দিকে। তাহলে দুইটা নিচের দিকে যেহেতু, তাহলে নিচের দিকে লব্ধি বল হবে M1G প্লাস M2G, কারণ দুইটাতে একই দিকে, আর নিচে হচ্ছে টোটাল ভর। তাহলে তো টোটাল ভর কত? এটার ভর M1, এটার ভর M2, তাহলে M1 প্লাস M2 শেষ। এবার উপর থেকে জি কমন নাও, উপর থেকে জি কমন নাও, জি কমন নিলে M1 প্লাস M2 ডিভাইডেড বাই M1 প্লাস M2, কি হলো? কাটাকাটি দিয়ে জি, জি মিললো? বলো সূত্র মিললো? মেলে নাই। সূত্র কেন মেলে নাই? কারণ ভুল করছো তাই। সূত্র মেলে নাই, কেন মেলে নাই? কারণ ভুল হয়ে গেছে, এক্সটার্নাল ফোর্স নিতে ভুল করে ফেলছি আমরা। কি ভুল করছি শোনো, অনেক অনেক কেন ভাই লব্ধি বল তো ঠিকই আছে, M1G M2G তো দুইটা নিচের দিকে, সো দুইটার যোগফল। না না না, দুইটা বল পরস্পরের বিপরীত দিকে। এই দড়িটাকে, দড়িটার হয়ে চিন্তা করো, দড়িটার পার্সপেক্টিভে চিন্তা করো। এই দড়িটাকে M1G এদিকে টানতেছে, M2G এদিকে টানতেছে। এই দড়িটার হয়ে চিন্তা করো, M1G M2G দুই দিকে টানতেছে, দুই দিকে। দড়ি পড়ে গেছে মাঝখানে, বুঝতে পারছো? তাহলে এইটা বড় হইলে এইটা থেকে এইটা বাদ যাবে, লব্ধি বল M1G মাইনাস M2G। বুঝতে পারছি? লব্ধি বল M1G মাইনাস M2G ডিভাইডেড বাই নিচে সামেশন অফ M, অর্থাৎ M1 প্লাস M2 সামেশন অফ M। এই হচ্ছে কাহিনী। এইবার দেখো মিলে গেছে। তারপরেও যদি তোমার বুঝতে সমস্যা হয় তাহলে তুমি একটা কাজ করবা। কি কাজ? হাত সোজা করে ফেলবা। দেখো এই যে আমার হাত, হাত দুইটা এরকম আছে, এই হাত দুইটাকে আমি সোজা করে ফেললে, হাত দুইটা দুই দিকে না? এই যে দেখো হাত দুইটা দুই দিকে না? অনেকে ভাবে ভাই যখন আমি হাত দুইটা এইভাবে রাখি তখন ভাবে কি হাত দুইটা নিচের দিকে, দুইজন সবাই ভাবতেছো কি হাত দুইটা ভাই নিচের দিকে। আচ্ছা আমি যদি এরকম করি তখন কি হবে? তখন হাত দুইটা পরস্পরের বিপরীত দিকে, এইদিকে এদিকে, পরস্পরের কি বিপরীত দিকে না? তো এটাও তাই। তাহলে একটু বুদ্ধি খাটাও, বুদ্ধি খাটায় দুইটা বস্তুকে একটু এরকম ধরে সোজা করে ফেলো তো। ঠিক আছে, এই M1G M2G মনে করো এটা শক্ত দুইটা লাঠি, এই অবস্থায় সুপারগুলো আঠা দিয়ে লাগানো আছে, শক্ত দুইটা লাঠি। এইবার তুমি এইটাকে ধরে একটু সোজা করে ফেলো, দড়িকে ধরে এরকম একটু সোজা করে ফেলো।
তাহলে দড়ি ধরে সোজা করে যদি ফেলো তাহলে কি হবে দেখো, তাহলে হবে এটা এমন, এটা এমন, তো তার জন্য এইদিকে এই যে এমন জি, এমন জি, ঠিক আছে, এটা এমন জি, আর এইদিকে এটা হচ্ছে M2G। কি বুঝলা? দেখো পরস্পরের বিপরীত, এই দেখো বিপরীত পরস্পর, ঠিক আছে, পরস্পরের বিপরীত। দড়ির টান বল আছে, হ্যাঁ দড়ির টান বল আছে, দড়ির টান টি, দড়ির টান টি, দড়ির টান বল আছে, দড়ির টান বল আছে, কিন্তু এগুলো ইন্টারনাল ফোর্স, নট এক্সটার্নাল। আমি দেখবো এই সিস্টেমটাতে এক্সটার্নাল ফোর্স কোনটা, M1G M2G। তাহলে M1G যেদিকে M2G তার বিপরীত দিকে, তাহলে নিট বল, লব্ধি বল হবে M1G মাইনাস M2G। ওকে, তাহলে বসাই দিব এখানে, তাহলে এখানে M1G মাইনাস M2G বসাই দিয়েছি, জি কমন নিয়ে নাও, জি কমন নিয়ে নাও, দেখো সূত্র মিলে গেছে, M1 মাইনাস M2 ডিভাইডেড বাই M1 প্লাস M2 ইন্টু জি। এই হচ্ছে কাহিনী, ত্বরণ বের করার শর্টকাট। এটা এমনি দেখেই বলা যায়, M1G M2G পরস্পরের বিপরীতে, তাহলে M1 মাইনাস M2 ডিভাইডেড বাই টোটাল ভর M1 প্লাস M2 ইন্টু জি, শেষ। আর সূত্র মুখস্থ নিলে তো আরও খুব মজার ব্যাপার। তাহলে ত্বরণ বের করার শর্টকাট। এবার ত্বরণ পেয়ে গেলে তুমি সুতার টান টান সব পেয়ে যাবা। তো তার জন্য ভাই তোমার এই সমীকরণগুলো লাগবে, ঠিক আছে, এই যে সমীকরণ, এই সমীকরণগুলো লেখা শিখালাম না, এই যে সমীকরণগুলো লেখা শিখালাম না, এই সমীকরণগুলো তোমার দরকার। এই সমীকরণ না পারলে তুমি সব ম্যাথ পারবা না, এই সমীকরণ না পারলে তুমি সব ম্যাথ পারবা না। ওকে, তাহলে চলো সামনে আগাই, তাহলে চলো সামনে আগাই। তাহলে এবার দেখি দুই একটা ম্যাথ প্রবলেম সলভ করি আমরা। বলা হচ্ছে একটি পুলিতে সংযুক্ত ভর, ঘর্ষণহীন পুলি, একটি পুলিতে সংযুক্ত ভর 5 কেজি ও 10 কেজি। পুলি চলা শুরু করার, বুয়েটে আসা, বুয়েট 15-তে আসা, পুলি চলা শুরু করার 2 সেকেন্ড পর সুতা কেটে দিলাম। 2 সেকেন্ড পর সুতা কেটে দিলে, সুতা কেটে দিলে হালকা ভরের বস্তুটি আর কতটুকু উপরে উঠবে? হালকা ভর বস্তুটি আর কতটুকু উপরে উঠবে, এটাই হচ্ছে আমাদের কথা। ঠিক আছে, ঠিক আছে। ইমরান আজাদ তোমার নামটা নিলাম, এবার একটু পড়াশোনায় মন দাও। এইটা হচ্ছে পুলিটা, ঠিক আছে, এই পুলির কিন্তু কোনো ভারটান নাই আমরা জানি, এবং কোনো ফ্রিকশন নাই। তো এই পুলিতে সংযুক্ত ভর, দড়ি দিয়ে দুই পাশে দুইটা ভার ঝুলানো আছে, এই যে দড়ি দিয়ে দুই পাশে দুইটা ভার ঝুলানো আছে। একটা ভার হচ্ছে 10 কেজি, তাহলে ধরলাম এটা এমন, বেশি ভারীটাকে আমরা এমন ধরবো, তাহলে এমন হচ্ছে 10 কেজি, আর এইটা হচ্ছে M2, এই M2টা হচ্ছে 5 কেজি। ওকে, তো এই অবস্থায় দড়ির উপর এই পুলিটার উপর দিয়ে দড়িটাকে রেখে দুইটা ভার ঝুলায় আমি হাতটা সরাই নিছি, ছেড়ে দিছি। ছেড়ে দিলে কি হয়েছে? চলা শুরু করছে। কি হবে? এই বস্তুটা নিচের দিকে নামবে, এইটা উপরের দিকে উঠতে থাকবে, এটা যত দ্রুত নিচের দিকে নামতে থাকবে, এটা তত দ্রুত উপরের দিকে উঠতে থাকবে। অর্থাৎ এর ত্বরণ যদি এ হয়, এর ত্বরণ হবে এ, সাধারণ ত্বরণ, ঠিক আছে, সাধারণ ত্বরণ হবে এ। তাহলে এটা নিচে নামবে, সো এটা উপরে উঠবে ত্বরণ নিয়ে। তো সেই সাধারণ ত্বরণটা আগে বের করে ফেলো দেখি। যে ভাই ম্যাথে তো সাধারণ ত্বরণ বের করতে বলে নাই, বলে নাই, ঠিক আছে, আমরা ধাপে ধাপে একটু করি না, দেখি সাধারণ ত্বরণটা বের করি। যে যখন চলা শুরু করবে কত ত্বরণে চলা শুরু করবে? কি জি ত্বরণের নিচে নামবে? উত্তর হচ্ছে না, জি ত্বরণের নিচে নামবে না। তাহলে এ হবে M1 মাইনাস M2 ডিভাইডেড বাই M1 প্লাস M2 ইন্টু জি। তাহলে M1 হচ্ছে 10 বিয়োগ M2 হচ্ছে 5, 10 যোগ 5, জি হচ্ছে 9.8। কিধার है मेरा ক্যালকুলেটর? তাহলে 10 বিয়োগ 5 ভাগ 10 যোগ 5 15 গুণ 9.8, 3.26,
3.2666 এত মিটার পার সেকেন্ড স্কয়ার। এইটা হচ্ছে ত্বরণ। তাহলে এই ত্বরণে শোনো, এই ত্বরণে ভাইয়া ক্লাসে প্রবলেম হচ্ছে? কিসের প্রবলেম বলো বলো। আমি তো এখানে সবকিছু দেখতে পাচ্ছি, এখানে তো সবকিছুই ঠিকঠাক আছে, এখানে তো সবকিছুই ঠিকঠাক আছে। কি প্রবলেম হচ্ছে বলো? মাঝে মাঝে একটু করবেই নেট ডিস্টার্ব, একটু পর পর ভিডিও আটকে যায়, একটু পর পর ভিডিও আটকে যায়। আচ্ছা একটু করে নাও, এই তো আর বেশিক্ষণ নেই, আর বেশিক্ষণ পড়াবো না। তাহলে এর মান হচ্ছে 3.266 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে ত্বরণ এ। তাহলে এই ত্বরণে এটা নিচে নামবে, এই ত্বরণে এটা উপরে উঠবে। এইবার শোনো, 2 সেকেন্ড পর চলা শুরু করছে, তার 2 সেকেন্ড পর ধরো এখান থেকে চলা শুরু করছে, তো এটা হচ্ছে t=0। এখান থেকে তো ধরো চলা শুরু করছে, তাহলে এটা উপরে ওঠা শুরু করছে, এটা তখন এখান থেকে নিচে নামা শুরু করছে। তো চলা শুরুর 2 সেকেন্ড পর সুতাটা কেটে দেওয়া হয়েছে। এখানেই ম্যাথটা ভালো করে বুঝতে হবে। চলা শুরুর 2 সেকেন্ড পর, তাহলে 2 সেকেন্ড ধরে, শুরু থেকে 2 সেকেন্ড ধরে এই ত্বরণ নিয়ে কিন্তু চলছে। শুরু থেকে 2 সেকেন্ড ধরে এই ত্বরণ নিয়ে এটা উপরে উঠছে, এটা নিচে নামছে। তাহলে 2 সেকেন্ড ধরে কিন্তু এই ঘটনা ঘটছে। 2 সেকেন্ড পর সুতা কেটে দিলে হালকা ভর বস্তুটি, হালকা কোনটা, 5 কেজি আর 10 কেজির মধ্যে হালকা কোনটা, এই 5 কেজি হালকা, তাহলে সে আর কতটুকু উপরে উঠবে? তাহলে দেখো এইখান থেকে 2 সেকেন্ডে কি সে এখানে বসে আছে? না, 2 সেকেন্ডে তো কিছু দূর উঠে গেছে। তাহলে 2 সেকেন্ডে সে কোথায় গেছে সেইটা আগে একটু দেখি। 2 সেকেন্ডে সে এইখানে আসছে, ধরো ধরো এখানে আসছে, তাহলে 2 সেকেন্ডে এতটুকু উঠে গেছে। তো এইখানে যখন গেছে, এই ত্বরণ নিয়ে উপরে উঠে গেছে, এটা ত্বরণ নিয়ে নিম্নগামী আর এটা ত্বরণ নিয়ে ঊর্ধ্বগামী। তো ত্বরণ নিয়ে উপরে উঠে গেছে, তাহলে 2 সেকেন্ডে সে একটা বেগ অর্জন করছে না? 2 সেকেন্ডে তার অর্জিত বেগ হচ্ছে ভি। 2 সেকেন্ডে তার অর্জিত বেগ ভি। তাহলে ভি ইকুয়াল টু 2 সেকেন্ডে অর্জিত বেগ ভি, এটা ইকুয়াল টু ইউ প্লাস এটি। তো চলা শুরুর পরে, তো চলা শুরু মানে এখানে তার আদিবেগ কত ছিল? 0। চলা যখন শুরু করে তখন আদিবেগ 0। তাহলে 2 সেকেন্ড পরে তার অর্জিত বেগ, ইউ এর মান 0, এ এর মান 3.266, টি এর মান হচ্ছে 2। তাহলে এটা 5 পয়েন্ট কত জন আসবে দেখি। অ্যান্সার গুণ হচ্ছে 2, তাহলে 6.534, 6.534 এত মিটার পার সেকেন্ড এই বেগ সে অর্জন করছে। কি ক্লিয়ার? এইবার তুমি দিছো সুতা ছিঁড়ি, সুতা এবার কেটে দিছো। সুতা কেটে দিলে এই বস্তুটা ধপাস করে নিচে পড়ে যাবে। এও নিচে পড়বে, কিন্তু কথা হচ্ছে সাথে সাথে নিচে পড়বে না। কেন নিচে পড়বে না সাথে সাথে? কারণ এ তো ঊর্ধ্বমুখী ছিল। তো এই পয়েন্টে তার তো একটা ঊর্ধ্বমুখী বেগ আছে। ওই ঊর্ধ্বমুখী বেগটা আস্তে 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 0 হবে, তারপরে নিচে পড়বে। দড়ি ছিঁড়ে দিলে, সুতা ছিঁড়ে দিলে ঘটনা কি ঘটছে? সুতা ছিঁড়ে দিলে, দড়ি ছিঁড়ে দিলে আর পুলি নাই, পুলি আর নাই, পুলির ত্বরণ আর নাই। সুতা তো ছিঁড়ে দেওয়া হয়েছে, পুলির ত্বরণ আর আছে? তাহলে তখন বলো তো পুরো ক্ষেত্রটা কার আন্ডারে চলে গেছে, কার প্রভাবে চলে গেছে? পুরো ক্ষেত্রটা চলে গেছে হচ্ছে অভিকর্ষের প্রভাবে, পুরো ক্ষেত্রটা জি এর আন্ডারে চলে গেছে। তাহলে তখন এই বস্তুটার ঊর্ধ্বমুখী বেগ তো ভি, সেটা তো আমরা বের করছি। তাহলে এই ঊর্ধ্বমুখী বেগটা দেখো, অনেকে মনে করতে ভাই এটা নিয়ে আজীবন উপরে উঠবে, তাই হবে? তুমি একটা বস্তুকে উপরে ছুড়ে দাও তো সে আজীবন উপরে চলে যাবে না। তাহলে সে একটু পরে গিয়ে উপরে গিয়ে আবার নিচে পড়বে। তাহলে তার এই যে বেগটা, এটা 6.5, ধরো একটু পরে আস্তে আস্তে 6 হবে, 5 হবে, 4 হবে, 3 হবে, 2 হবে, 1 হবে, 0 হবে। 0 হওয়ার পরে তারপরে সে নিচে পড়বে, কারণ পুলি তো আর নাই, পুলি তো আর তারা নিয়ে যাবে না। তাহলে এখন আর পুলি নাই, 2 সেকেন্ড পর পুরো জি এর আন্ডারে চলে গেছে। তাহলে 2 সেকেন্ড পর, 2 সেকেন্ড পর ক্রিয়ারত ত্বরণ, অভিকর্ষ স্তর ক্রিয়ারত, এইটাই বুঝতে হবে। ত্বরণ জি আগে ছিল এ, 2 সেকেন্ড পর্যন্ত ছিল এ, 2 সেকেন্ডে এ ত্বরণে উপরে উঠছে, এই কারণে 2 সেকেন্ড পর তার অর্জিত বেগ এইটা হয়েছে। কিন্তু 2 সেকেন্ড পর সুতা কেটে দেওয়ার পরে সে চলে গেছে জি এর আন্ডারে, অভিকর্ষ স্তরণের আন্ডারে। তাহলে এইখান থেকে বেগ 0 হয়ে তারপরে নিচে নামবে। তাহলে ধরো এই যে এতটুকু উপরে উঠে নিচে নামলো, এতটুকু উপরে উঠে এইখানে বেগ 0 হলো, এই যে বেগটা 0 হলো, তারপরে নিচে নামলো। তাহলে আর কতটুকু উপরে উঠবে? এই যে এতটুকু উপরে উঠবে, এটাই হচ্ছে আমাদের এইস। ঠিক আছে, এই যে আর এতটুকু উপরে উঠবে, এটাই আমরা বের করতে চাই, এটাই হচ্ছে আমাদের এইস। তাহলে এটা আদি বেগ, এটা শেষ বেগ, এইস বের করতে চাই। আদি বেগ, শেষ বেগ, এইস বের করতে চাই। তাহলে দেখো শেষ বেগ স্কোয়ার মানে 0 স্কোয়ার, এটা ইকুয়াল টু আদি বেগ ভি স্কোয়ার মাইনাস 2g এইচ। ঠিক আছে,
বলো বেগ কমছে না বাড়ছে? এখানে বেগ ভি ছিল, এখানে বেগ 0, তাহলে বেগ কমছে, সো মন্দন মাইনাস। এবার আমার এখান থেকে এইচ এর মানটা বের করতে হবে। এটা তো ভাই সর্বোচ্চ উচ্চতা বের করার সূত্র। আমি যদি তোমার বলতাম একটা বস্তুকে এত বেগে নিক্ষেপ করলাম, সর্বোচ্চ কত উচ্চতা উঠবে, উপরে উঠতে 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 বেগ 0 হবে, তারপরে নিচে নামবে, তার এই যে উচ্চতাটা, এটা তো সর্বোচ্চ উচ্চতা, এইচ ম্যাক্স ইউ স্কোয়ার বাই 2g বা ভি স্কোয়ার বাই 2g এর সূত্র না? সেটাই দেখো, সেটাই আসছে, দেখো এখানে দেখো ভি স্কোয়ার বাই 2g আসবে, যতএব এইচ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই 2g, 2a না 2g, 6.534, এটার স্কোয়ার ডিভাইডেড বাই 2g 9.8। ঠিক আছে, ম্যাথটা পারতে গেলে, ম্যাথটা যদি ভালো করে ফিল করতে চাও, যদি ভালো করে বুঝতে চাও, তাহলে ক্ষেত্রগুলোকে ধাপে ধাপে অ্যানালাইসিস করতে হবে। 6.534 তার স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8, তাহলে এটা হবে 2.178 মিটার, 2.178 মিটার। ডান। তাহলে আমি আরেকবার একটু সামারি করে দিই, যে একটা পুলি, তার দুইটা ভর, দড়িতে সংযুক্ত ভর 5 কেজি আর 10 কেজি, 5 কেজি হালকা 10 কেজি ভারী। তো 2 সেকেন্ড পর চলা শুরু, 2 সেকেন্ড পর, তাহলে চলা যখন শুরু করছে তখন আদিবেগ 0 ছিল, তো সেখান থেকে 2 সেকেন্ড চলছে, তো 2 সেকেন্ড পুলির ত্বরণ নিয়ে চলছে, আমরা পুলির ত্বরণটা বের করলাম, সেখান থেকে 2 সেকেন্ডে হালকা ভরের বস্তুর অর্জিত ঊর্ধ্বমুখী বেগটা বের করে নিলাম। তাহলে 2 সেকেন্ড পর্যন্ত পুলি হিসাবে কাজ করছে, 2 সেকেন্ড পর্যন্ত পুলির কার্যকর ত্বরণ আছে, 2 সেকেন্ড পর সুতা কেটে দিলে সেটা অভিকর্ষের আন্ডারে চলে গেছে, তাহলে তো হালকা ভরের বস্তুটা আর উপরে উঠবে না, নিচে নামবে, কিন্তু সাথে সাথে তো নিচে নামবে না, আগে তো বেগ 0 হবে, তারপরে নিচে নামবে। তাহলে কত উচ্চতায় উঠে বেগ 0 হবে সেইটা আমরা বের করলাম। তাহলে হালকা ভরের বস্তুটি সুতা কাটার পরে দ্যাট ওইটুকু পরিমাণ, ঠিক আছে, ওই সার্টেন উচ্চতায় উঠবে, সেটাই আমরা বের করলাম। কি ক্লিয়ার? ওকে। সুতাটা কই কাটছে? সুতাটা কাটি নাই, দেখাইনি, তুমি দেখাই দাও, সুতাটা দেখাই দাও, যে এখানে সুতাটা কেটে দেওয়া হয়েছে, এই যে সুতাটা এখানে কেটে দেওয়া হয়েছে, দাও দেখাই দাও। ঠিক আছে, কি আঁকলাম এটা, কি আঁকলাম বলো তো, এটা কি আঁকলাম? এই যে সুতা কেটে দেওয়া হয়েছে এখানে, ঠিক আছে, এটা দিয়ে এই যে সুতা কেটে দেওয়া হয়েছে, যে কেসি দিয়ে সুতা কেটে দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে এবার আসো, এবার একটা খতরনাক ম্যাথ প্রবলেম সলভ করতে হবে, ঠিক আছে। প্রবলেমটা হচ্ছে, আগে একটু তোমার চিত্র এঁকে দিই আগে। এটা হচ্ছে একটা পুলি, কোনো সিলিং থেকে ঝুলানো আছে, আর এটা হচ্ছে সুতা, এই যেটা হচ্ছে দড়ি। ঠিক আছে, এইবার এই দড়ির সাথে এখানে সংযুক্ত একটা ভার, বিশাল ভারী একটা বস্তু, এই ভারী যে বস্তুটা, এই বস্তুটা এটা হচ্ছে 60 কেজি, এটা 60 কেজি ভারী বস্তু যুক্ত, আর এই দড়িটা বেশ মোটামুটি অনেক লম্বা একটা দড়ি, ঠিক আছে, মোটামুটি অনেক লম্বা একটা দড়ি। তো এইবার চিন্তা করো, তোমার একটু বাংলা সিনেমার গল্প শোনাই। তো মনে করো এই যেটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি। তো তুমি দেখবা ওই বাংলা সিনেমার লাস্টের দিকে, সব বাংলা সিনেমায় বলতে গেলে আগের দিকের বাংলা সিনেমা যেগুলো, সব লাস্টের দিকে, লাস্টের সিন হচ্ছে নায়ক নায়িকার ফ্যামিলির সবগুলারে তুলে নিয়ে, ভিলেন নিয়ে এইভাবে বান্দরের মতো ঝুলায় রাখছে বেঁধে। তারপরে মনে করো নায়ক গিয়ে একটা কাচের দরজা থাকবে, ওইটা দিয়ে বাইক চালায় গিয়ে ভেঙে চুরে গিয়ে সামনে যাবে, গিয়ে একটু ঢিসুম ঢাসুম করবে, হ্যাঁ, তারপরে সবাইকে উদ্ধার টুদ্ধার করে নিয়ে আসবে, তাই না? এরকম হয় না? তো মনে করো সব এরকমভাবে বাদর, এইভাবে বাদরের মতো ঝুলাই রাখার তো দরকার নেই, একটু ক্রিয়েটিভ কিছু একটা করবে। তো মনে করো ভিলেন কি করছে, ভিলেন কি করছে, নায়িকারে ধরে এইখানে বেঁধে রাখছে, এই হচ্ছে নায়িকা, এই নায়িকারে ধরে এখানে বেঁধে রাখছে, আর এই নায়িকার মাথার উপরে একটা ভার ঝুলাই দিছে, এই ভারটা হচ্ছে 60 কেজি, ঠিক আছে, 60 কেজি ভার ঝুলানো আছে। ভার ঝুলানোর পরে এই মনে করো একটা দড়ি, এই দড়ি এইখানে কোথাও একটা বাধা আছে, ঠিক আছে। এইবার মনে করো নায়ক আসছে, ঢিসুম ঢাসুম দিচ্ছে সবাইকে। এবার তখন ভিলেন কি করছে, এই দড়িটা দিছে কেটে, এই দড়ি এখানে বাধা ছিল, দড়ি কেটে দিছে। যখনই দড়ি কেটে দিছে তখন মনে করো নায়ক অনন্ত জলিল সাহেব, হ্যাঁ, জায়েদ খানের নিয়ে আর বলবো না, জায়েদ খানের নিয়ে বললে মানুষজন থ্রেট দেয়, তো এখন অনন্ত জলিলের নিয়ে বলবো। তো অনন্ত জলিল দৌড়ে এসে, দৌড়ে এসে এই যে দড়ি, এই দড়ি ধরে ঝুলে পড়ছে, এই যে দড়ি, এই দড়ি ধরে ঝুলে পড়ছে অনন্ত জলিল। তাহলে আমাদের স্যার অনন্ত জলিল এই দড়ি ধরে ঝুলে পড়ছে। এবার কি হবে, তার তো টার্গেট নায়িকারে বাঁচানো, তার টার্গেট কি, নায়িকারে বাঁচানো। তার মানে এই 60 কেজির নিচে পড়তে দিবে না, 60 কেজির নিচে পড়তে দিবে না। তো এই কারণে এ যদি দড়ি ধরে, অনন্ত জলিলের ভর হচ্ছে 40 কেজি, অনন্ত জলিলের ভর 40 কেজি ধরে নাও, ধরো যে 40 কেজির অনন্ত জলিল, সে যদি দড়ি ধরে শুধু ঝুলে থাকে, তাহলে কিন্তু মনে করো নায়িকা শেষ, তাহলে কিন্তু নায়িকা শেষ। কেন শেষ?
কারণ চিন্তা করো, এটা হচ্ছে 40 কেজি, এটা হচ্ছে 60 কেজি, তাই না? 40 কেজি, এটা 60 কেজি, তাহলে কোনটা ভারী? এটা ভারী আর এটা হালকা, তাহলে কোন দিকে নামবে? নিচের দিকে নামতে থাকবে। তাহলে অনন্ত জলিল উপরে উঠবে আর 60 কেজি নিচের দিকে নামবে। এক সময় কি হবে, এই 60 কেজি এসে নায়িকার মাথায় পড়বে, একটু পরে আবার মনে করো অনন্ত জলিল উল্টে এসে নায়িকার মাথায় পড়বে, দুইজনে একসাথে এসে পড়বে, মানে 60 কেজি ভারও পড়বে আবার অনন্ত জলিল উল্টে এসেও পড়বে, তা তো বিপদ না? তো নায়িকারে তো বাঁচাইতে হবে, নায়িকারে বাঁচাইতে হবে। তাহলে প্রশ্ন হচ্ছে, নায়িকারে বাঁচানোর জন্য কি করতে হবে? 60 কেজিকে নিচে পড়তে দেওয়া যাবে না। তাহলে কি ভাই 60 কেজি এইদিকে পড়বে? এদিকে পড়লেও তো আবার মনে করো যে অনন্ত জলিলের মাথায় এসে পড়বে। তাহলে কি করতে হবে? 60 কেজিকে স্থির ধরে রাখতে হবে, না উপরে উঠতে দেওয়া যাবে না নিচে পড়তে দেওয়া যাবে। যদি নিচে পড়তে দেওয়া যায় তাহলে নায়িকা শেষ, আর উপরে যদি উঠে যায় তাহলে মনে করো একটু পরে এরকম ঘুরে এসে অনন্ত জলিল মাথায় পড়বে, অনন্ত জলিলও শেষ। তাহলে কি করতে হবে? অনন্ত জলিলের দায়িত্ব হচ্ছে এই 60 কেজি ভরকে স্থির রাখা। তাহলে প্রশ্ন হচ্ছে, এই পুলিশ সিস্টেম এটা, এইবার এই 60 কেজিকে স্থির রাখতে, 60 কেজি ভরকে স্থির রাখতে আমাদের জলিল স্যারকে জলিল হয়ে গেল, জলিল স্যারকে কত তরণে দড়ি বেয়ে উঠতে হবে? দড়ি বেয়ে উঠতে হবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। ঠিক আছে, জলিল স্যারকে কত তরণে দড়ি বেয়ে উঠতে হবে, এটা আমাদের প্রশ্ন। তো চলো আমরা শুরু করি, হিসাব নিকাশ করি। তাহলে কি হচ্ছে, এইটাকে স্থির রাখতে হবে। তাহলে দেখো এর উপর ক্রিয়ারত বল, দেখো নিচের দিকে এর উপর ক্রিয়ারত বল, তাহলে নিচের দিকে এর উপর ক্রিয়ারত বল হচ্ছে 60G। বোঝো, এই জি মানে কিন্তু গ্রাম না। এই 60 যদি m1 হইতো তাহলে আমরা লিখতাম না m1G, তো সেই m1 এর মানই হচ্ছে 60। তাহলে এটা কিন্তু গ্রাম না, আমি আবারও বলছি এটা কিন্তু গ্রাম না। তাহলে 60G দড়ি দিয়ে বাঁধা আছে, তো তাহলে দড়িতে একটা টান বল আছে, তো দড়ির টান বল কোন দিকে? উপরের দিকে টি। এবার বলো 60 কেজি উপরে উঠছে না নিচে নামছে? বলো 60 কেজি উপরে উঠছে না নিচে নামছে? বলো। স্থির আছে, হ্যাঁ স্থির থাকলে বলো, 60 কেজি যদি স্থির থাকে তাহলে 60 কেজি স্থির থাকলে কি লিখতে পারি? 60 কেজি যদি স্থির থাকলে আমরা কি লিখতে পারি? টি এবং 60G, উপরের দিকে টি আর নিচের দিকে 60G। তাহলে স্থির থাকা মানে এইটার লব্ধি 0। দ্যাট মিনস স্থির থাকলে টি সমান সমান 60G। বলো লিখতে পারি কিনা? টি সমান সমান 60G। ওকে গুড। এইবার আসো, টি সমান সমান 60G, অনন্ত জলিল স্থির তো থাকতে পারবে না। স্থির থাকলে দেখো দেখো কেমন হয়, দেখো সমীকরণ মিলবে না। 40G নিচের দিকে, অনন্ত জলিলের ভার 40G ওজন, আর দড়ির টান টি উপরের দিকে, একই দড়ি। তাহলে টি সমান সমান 40G, এটা দেখো সমীকরণকে সিদ্ধ করে না। টি সমান সমান 60G যদি হয় তাহলে টি সমান সমান 40G কেমনে হয়? হয়, এটা জীবনেও হয়, তাহলে এটা হবে না। তাহলে অনন্ত জলিল সাহেবের ক্ষেত্রে টি সমান সমান 40G হবে না। তাহলে এর উপর ক্রিয়ারত বল তো নিচের দিকে আছে, হ্যাঁ নিচের দিকে অবশ্যই ক্রিয়ারত বল আছে, নিচের দিকে ক্রিয়ারত বল 40G, আর উপরের দিকে দড়ির টান বল টি, উপরের দিকে দড়ির টান বল টি। এইবার বলো এই দুইটার মধ্যে কে বড়? এই দুইটার মধ্যে এই যে একে ত্বরণ নিয়ে দড়ি বেয়ে উপরে উঠতে হবে। দড়ি খালি ধরে রাখলে হবে না, দড়ি বেয়ে এইভাবে উপরে উঠে যেতে হবে। বুঝতে পারছো? দড়ি বেয়ে উপরে উঠে যেতে পারে। তাহলে টিটা বড়, টিটা আমাদের বড়, তাহলে লব্ধি ত্বরণটা উপরের দিকে, এই যে লব্ধি ত্বরণ উপরের দিকে। তাহলে আমরা 40 কেজি এর ক্ষেত্রে আমরা যদি সূত্র লিখি তাহলে সূত্র হচ্ছে টি বড় মাইনাস নিচের দিকে 40G ছোট ইকুয়াল টু MA, অর্থাৎ 40 গুণ A, 40 গুণ A। কি বুঝছো? খুবই সহজ ম্যাথ। এইবার উপরের লাইন থেকে দেখো টি সমান সমান 60G, টি সমান সমান 60G, তাহলে সুন্দর করে টি 60G নিয়ে বসাও। তাহলে 60G 40G ইকুয়াল টু 40A। তাহলে 60G থেকে 40G বাদ দিলে 20G, 20G ইকুয়াল টু 40A। তাহলে অতএব A ইকুয়াল টু 20/40, 0 0 কাটাকাটি 2/4, তাহলে 1/2G। জি এর মান 9.8, তার অর্ধেক 9.8, তার অর্ধেক 4.9 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই ধরনের জলিল স্যার যদি দড়ি বেয়ে উঠতে পারে তাহলে মনে করো নায়িকা ম্যাডাম বেঁচে থাকবে, আর যদি এই ধরনের উঠতে না পারে তাহলে মনে করো গায়া। ঠিক আছে, তাহলে নায়িকাও গায়া, হ্যাঁ জলিল স্যারও গায়া। ঠিক আছে, এমডি সাকিবুল ইসলাম বলছে আবার তুমি কালকে এই মুভি করবা, বুঝলা? ঠিক আছে, তাহলে আর আবার করা লাগবে না।
ওকে, ডান, শেষ। কত সুন্দর একটা ম্যাথ করলাম। এবার আসো আর একটা সুন্দর ম্যাথ করি। হালকা ভরের বস্তুটি যখন ভূমিতে পৌঁছাবে সরি, হালকা বলতেছি, ভারী ভারী ভারী, সরি 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 ভারী ভরের বস্তুটি যখন ভূমিতে পৌঁছাবে তখন হালকা ভরটির বেগ নির্ণয় করো। সহজ একটা কোশ্চেন। এই যে একটা পুলি দৃঢ় অবলম্বন থেকে সংযুক্ত করা আছে, তাহলে দুই পাশ থেকে এই যে দড়ি ঝুলাই দেওয়া হইল, ঠিক আছে, দুই পাশ থেকে দড়ি ঝুলাই দেওয়া হইল। এই যে বস্তুটা, এই বস্তুটা হচ্ছে 8 কেজি, আর এই যে বস্তুটা হচ্ছে 4 কেজি, ঠিক আছে। এইটা হচ্ছে ভূমি। এবার বলা আছে এইখান থেকে এই যে উচ্চতাটা, এই উচ্চতাটা 1.2 মিটার, 1.2 মিটার। তাহলে ভারী ভরের বস্তুটি 8 কেজি, সে যখন ভূমিতে পৌঁছাবে তখন হালকা ভরের বস্তুটি 4 কেজি, তার বেগ নির্ণয় করো। তার বেগ নির্ণয় করতে হবে। তো খুব সহজ, খুবই সহজ। এ যখন ভূমিতে পৌঁছাবে, এইখান থেকে যাত্রা শুরু করছে, এর আদি বেগ 0। এ তখন উপরে ওঠা শুরু করছে, এখান থেকে আদি বেগ 0, উপরে ওঠা শুরু করছে, নিচে নামা শুরু করছে। তো এই যখন ভূমিতে পৌঁছাবে, তো ভূমিতে পৌঁছানোর ঠিক ওই মুহূর্তে তার অতিক্রান্ত সরণ হবে 1.2 মিটার, 1.2 মিটার। তাহলে এটা কত ত্বরণ নিয়ে যাবে বলো নিচের দিকে? কত ত্বরণ? পুলি আছে, দড়ি আছে, তাহলে কত ত্বরণ নিয়ে চলবে? এ ত্বরণ নিয়ে চলবে। তাহলে তোমার প্রথম কাজ হবে এ আগে বের করা। তাহলে m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু জি। তাহলে 8 বিয়োগ 4, 8 যোগ 4, জি 9.8। তাহলে উপরে 4 আর নিচে 8, 9, 10, 11, 12 গুণ 9.8, তাহলে 3.266 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই ত্বরণ নিয়ে এটা নিচে নামছে, এটা উপরে উঠছে। তাহলে দেখি তো এ এইখানে পৌঁছাইতে কত সময় লাগে। এ যদি এখানে পৌঁছায়, ধরলাম টি সময় পৌঁছাইলো, কত দূরত্ব অতিক্রম করে? 1.2 মিটার অতিক্রম করে পৌঁছাইলো। তাহলে এ 1.2 মিটার অতিক্রম করে এখানে পৌঁছাইতে কত সময় লাগবে, সেই সময়টা আমরা বের করি। তাহলে 8 কেজির ভূমিতে পৌঁছাইতে ধরলাম সময় টি। তাহলে ভূমিতে পৌঁছাইলে সে কত দূরত্ব অতিক্রম করবে? 1.2 মিটার দূরত্ব অতিক্রম করবে স্থির অবস্থা থেকে। তাহলে এস ইকুয়াল টু বা এইচ ইকুয়াল টু ইউটি, কার জন্য? 8 কেজির জন্য, 8 কেজি এর জন্য। তাহলে এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো এইখানে বসবে হাফ এ টি স্কোয়ার। তো ইউ হচ্ছে 0। অনেকে বলতে ভাই নিচের দিকে নামছে, তাহলে প্লাস কেন? এটা কি জি এর জন্য? এটা তো এর জন্য। তো নিচের দিকে নামলে তো ত্বরণ হয়েছে, এটা তো নিচের দিকে নিম্নগামী ত্বরণ। তাহলে তুমি যদি এখানে মাইনাস বসাইতে চাও, তাহলে তোমার এই এইচ এর আগেও মাইনাস বসাইতে হবে, কারণ এইচ তো নিচের দিকে। তাহলে এর আগেও মাইনাস, ত্বরণ নিচের দিকে, সো এর আগেও মাইনাস। তো তুমি যদি মাইনাস বসাইতে চাও বসাবো, আমার কোনো আপত্তি নেই। আমি মাইনাস বসাইতে চাচ্ছি না আপাতত। তাহলে এইচ এর মান 1.2, হাফ এর মান 3.266 টি স্কোয়ার। তাহলে দেখি তো টি এর মান কত আসে। তাহলে 1.2 গুণ 2 ভাগ 3.266 রুট অ্যান্সার। তাহলে 0.857 এত সেকেন্ড। এইটা হচ্ছে টি এর মান। কি আসছে? এটা টি এর মান। এইবার তাহলে এই সময়ে এর বেগটা অর্জন করছে, এ যে বেগটা, এও তো একই ত্বরণে চলছে, এরও তো একই ত্বরণ। তাহলে এই সময় এ কত বেগ অর্জন করছে সেই বেগটা বের করতে হবে, যে এর অর্জিত বেগ ভি কত। তাহলে এবার 4 কেজির অর্জিত বেগ ভি। তাহলে 4 কেজি এর অর্জিত বেগ ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে ইউ তো 0, এর মান 3.266 ইন্টু 0.857। তাহলে 3.266 এর সাথে 0.857,
তাহলে 2.799 এত মিটার পার সেকেন্ড। এই হচ্ছে কাহিনী, কি বুঝলা? এটাই হচ্ছে কাহিনী। এইবার শোনো, এই ম্যাথটা আরো সহজে করা যায়, আরো সহজে করা যায়। তুমি একটু বুদ্ধি খাটাও তো। এটার ত্বরণ, এই ত্বরণ নিচের দিকে, এটার ত্বরণ ওই একই ত্বরণ উপরের দিকে। এবার শোনো, দেখো ভাই, এ যদি 1.2 মিটার নিচের দিকে নামে, তাহলে এ কতটুকু উপরে উঠছে বলো, কতটুকু উপরে উঠছে বলো, বলো কতটুকু উপরে উঠছে? তাহলে অবশ্যই এ 1.2 মিটার নিচে নামলে এ 1.2 মিটার উপরে উঠছে, তাহলে তো হয়েই গেল। 1.2 মিটার উপরে উঠতে, 1.2 মিটার উপরে উঠলে বেগ কত হবে? 1.2 মিটার উপরে উঠতে অর্জিত বেগ কত হবে? তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2ah। ঠিক আছে, দেখো এগুলা কিন্তু ত্বরণ, এই কারণে আমরা সব প্লাস বসাচ্ছি। এর উপরের দিকে বেগ বাড়ছে সুতরাং ত্বরণ, এর নিচের দিকে বেগ বাড়ছে সুতরাং ত্বরণ। তাহলে আমরা এই ভিটা বের করতে চাই, এখানে ইউ এর মান 0, তাহলে 2, এ এর মান 3.2666, এইচ এর মান 1.2, তাহলে ভি ইকুয়াল টু এই যে এটার রুট। তাহলে দেখি তো কত আসে, তো একবারেই হয়ে যায়। তাহলে 2 ইন্টু 3.2666 ইন্টু 1.2, যা আসবে তার রুট অ্যান্সার। তাহলে 2.79999 এত মিটার পার সেকেন্ড। বুঝলা? দেখো হয়ে গেছে, কি তাই না? প্র্যাকটিস শিটে একটা প্রবলেম দেখছিলাম, একজন মানুষ খাঁচার মধ্যে রোপ ধরে পুলিশ সাথে ঝুলে আছে, ওইটা সলভ করে দেন, ওটা দিব পরে। দেখো দেখো হয়েছে। তাহলে এ যদি 1.2 মিটার নিচে নামে, তাহলে এ কতটুকু উপরে উঠবে? 1.2 মিটার উপরে উঠবে। তো 1.2 মিটার উপরে উঠলে তার অর্জিত বেগ কত হবে? তো তার অর্জিত বেগটাই আমরা বের করলাম, শেষ। কি ক্লিয়ার? এইবার আসো, আমরা তো গতানুগতিক সিস্টেমের করলাম, এইগুলাই নর্মালি পরীক্ষা আসে। এবার একটু যদি অ্যাডভান্স আমরা কয়েকটা পুলি করতে চাই, তাহলে পুলির একটা টাইপ আমরা করছি, ওটা ছিল টাইপ 1। এবার আসো আমরা আরো কয়েকটা টাইপের একটু পুলি দেখি, টাইপ 2। দেখো কত ভিন্ন ভিন্ন সিস্টেমের পুলি হইতে পারে, এবং এগুলো খুবই মজার জিনিস। ধরো একটা অনুভূমিক মসৃণ তল, একটা মসৃণ টেবিলের তল, এই মসৃণ টেবিলের তলের উপর এইখানে একটা পুলি রাখা আছে, এইখানে একটা পুলি রাখা আছে। তো এবার পুলির এই পাশে দড়ি দিয়ে, পুলির এই পাশে দড়ি দিয়ে এইখানে একটা ভার আছে। ঠিক আছে, পুলি তলটা এই এই যে তলটা, টেবিলের তলটা কিন্তু মসৃণ তল, কোনো ফ্রিকশন নেই। তারপরে দড়ি দিয়ে, এই যে একটাই দড়ি, এই যে দড়ি, একটাই দড়ি, এই একটাই দড়ি দিয়ে নিচে একটা ভার ঝুলানো আছে। নিচে যে ভারটা ঝুলানো আছে, এই ভারটা হচ্ছে M1, আর এখানে যে ভারটা, এই ভারটা হচ্ছে M2। ওকে, তো এই পুলি সিস্টেমে সাধারণ ত্বরণ বের করতে হবে, দড়ির টান বের করতে হবে। ঠিক আছে, তল ঘর্ষণহীন, তলে ঘর্ষণ নেই। এই পুলি সিস্টেমে সাধারণ ত্বরণ বের করব, দড়ির টান বের করবো। আসো, তাহলে খুবই সহজ জিনিস, যে নিয়ম তোমরা শেখাইছি। তাহলে এটা M1G, এর উপর দড়ির টান উপরের দিকে, তাহলে দড়ির যে টান বল, এই টান বলটা T। ওকে, এইবার আসো এর উপর চিন্তা করো, এর ওজন কোন দিকে? এর ওজন নিচের দিকে, M2G। ওকে, এর ওজন নিচের দিকে, M2G। দড়ি আছে না? দড়ি আছে তো। তাহলে বলো, এই বস্তু যখন নিচের দিকে নামতে থাকবে তখন এইটারের দড়ি এদিকে টানবে না? তাহলে এর উপর দড়ির টান বল এদিকে, দড়ির টান বল T। কেন T? কারণ এই দড়ি একই দড়ি, সুতরাং টান সেম। যতক্ষণ দড়ি একই ততক্ষণ টান সেম থাকবে। তাহলে আমি এখন M1 এর জন্য যদি সূত্র লিখতে চাই, M1 ভরের বস্তুটার জন্য যদি সূত্র লিখতে চাই, তাহলে M1 এর জন্য নিচের দিকে নামতেছে, তাহলে এটা বড় এটা ছোট, তাহলে M1G মাইনাস T ইকুয়াল টু M1A, সমীকরণ নম্বর 1। ওকে, এর জন্য যদি আমরা সূত্র লিখতে চাই, এর জন্য M2 এর জন্য, ভালো করে খেয়াল করবে এবার, M2 এর জন্য, M2 এর জন্য সূত্র লিখতে চাই, তাহলে এইদিকে কত? T। ঠিক আছে, এর উপর আরো একটা বল আছে, সেটা হচ্ছে অবিলম্বিক প্রতিক্রিয়া বল, সেটা তলের লম্ব বরাবর উপরের দিকে। আর সমান সমান M2G, আর সমান সমান M2G। কেন? কারণ না বস্তু হাওয়ায় উড়ে গেছে, না বস্তু টেবিলের মধ্যে ঢুকে গেছে। তাহলে উপরের বলটা M2G, আর উপরের বলটা আর নিচের বলটা M2G, এই দুইটা পরস্পর সমান, তাই R2 ইকুয়াল টু M2G। ওকে, তাই R2 ইকুয়াল টু M2G, তাহলে উপরের, তাই R ইকুয়াল টু M2G, তাহলে R সমান সমান M2G। এইবার আসো দেখো, এই বস্তুর উপর এইদিকে টান বল T, এইদিকে কি কেউ আছে? নেই, এইদিকে কেউ নেই। তাহলে এইদিকে টান T, ওদিকে কেউ নেই, ওদিকে যে আছে সে 0।
তাহলে এর জন্য যদি আমরা সূত্র লিখি, কি লিখবো? টি ওইদিকে কেউ নেই, গতি বরাবর ওইদিকে কেউ নেই, জিরো, তাহলে সমান সমান এম টু এ। এই হচ্ছে আমাদের সমীকরণ নম্বর 2। তাহলে এই দুইটা সমীকরণ কি করতে ইচ্ছা করে? যোগ করতে ইচ্ছা করে। তাহলে টি আর টি কেটে দাও, টি আর টি কেটে দাও, এখানে পড়ে থাকবে এম ওয়ান জি, আর এই পাশে থাকবে এম ওয়ান প্লাস এম টু কমন নিয়ে। তাহলে অতএব এ ইকুয়াল টু এম ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু ইন্টু জি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সূত্র। ঠিক আছে, তাহলে এই বস্তুর উপর নিচের দিকে বল এম ওয়ান জি, উপরের দিকে টান টি। তাহলে এম ওয়ান জি মাইনাস টি ইকুয়াল টু এম ওয়ান এ। এর জন্য এদিকে টান টি, এদিকে কেউ নেই, তাহলে টি মাইনাস জিরো ইকুয়াল টু এম টু এ। কি ক্লিয়ার? নেট প্রবলেম একটু তো নেট প্রবলেম হলে আর কি করবো বলো? ঠিক আছে, এই 2-1 দিন একটু নেট প্রবলেম হবে, বুঝতেই পারতেছো। 2-1 দিন একটু নেট প্রবলেম হবে। টি এর মান তো একই থাকবে, হ্যাঁ টি এর মান তো একই, টি তো একই থাকবে, টি তো একই আছে। তাহলে আমরা এ বের করে ফেললাম, তাহলে এ বের করলে এবার টান বের করা যাবে না? বলো, এ বের করলে এবার টান বের করা যাবে কিনা? কিছুই বোঝা যাচ্ছে না। হ্যাঁ, তাহলে এর মানটা বের করছি, এবার যে কোনো একটা সমীকরণে বসাবো, টান বের করে ফেলবো। তাহলে ধরো 1 নং সমীকরণ, সহজ হবে 2 নং সমীকরণে বসালে। 2 নং সমীকরণ, তাহলে 2 নং সমীকরণ টি সমান সমান এম টু এ। তো এর মানটা বসায় দাও, কাজ শেষ। তাহলে উপরে হবে এম ওয়ান এম টু জি, নিচে হবে এম ওয়ান প্লাস এম। এই হচ্ছে কাহিনী। এখন অনেকে বলতে ভাই এটা কি শর্টকাট দিয়ে হবে না? হ্যাঁ হবে তো, শর্টকাট দিয়ে তো হবে, কেন হবে না? অবশ্যই হবে। হাত সোজা করে ফেলো, এইটারে ধরে এরকম সোজা করে ফেলো, তাহলে সোজা করে ফেললে দেখো তো, এটা হচ্ছে এম ওয়ান, এটা হচ্ছে এম টু। ভালো করে খেয়াল করবে, এবার সোজা করে ফেলছি, অনুভূমিক তলে নিয়ে নাও, এইটারে ধরে, এইটা তো অলরেডি সোজা আছেই, এইটারে জাস্ট সোজা করে ফেলো, এইটারে ধরে এভাবে সোজা করে ফেলো। তাহলে এইটারে ধরে সোজা করলে এই দেখো এম অন জি, ঠিক আছে। তাহলে দড়িতে টান, এই যে এম অন জি, দড়ির টান টি, এম অন জি, টি, এইদিকে কেউ নেই, এদিকে জিরো। এম টু জি আছে এই দিক বরাবর, ভালো করে খেয়াল করিও, এম টু জি কিন্তু নিচের দিকে। গতি বরাবর কোনো বল নেই, গতি বরাবর এম টু জি নেই, গতি বরাবর এম টু জি নেই, ঠিক আছে, গতি বরাবর এম টু জি নেই। তাহলে ইন্টারনাল ফোর্স টি কাটা, ইন্টারনাল ফোর্স টি আর টি বাদ। তাহলে এর উপর, এই পুরো সিস্টেমটার উপর ওইদিকে বল এম অন জি, এইদিকে কোনো বল নেই, জিরো বল, এদিকে কোনো বল নেই। অনেকে বলে ভাই এম টু জি আছে না, এম টু জি তো খাড়া নিচের দিকে, তাহলে তার এই দিক বরাবর তো কোনো উপাংশ নেই। যদি উপাংশ নাও তো এম টু জি কজ 90, কজ 90 জিরো। তাহলে ভালো করে শুনিও, এই পুরো সিস্টেমের উপর দড়ির টান বল টি আর টি, এটা ইন্টারনাল ফোর্স আমি নিব না, আমি নিব এক্সটার্নাল ফোর্স, দ্যাট ইজ এম অন জি। আর এই দিক বরাবর হচ্ছে জিরো, কোনো বল নেই। অনেকে বলতে পারো এম টু জি, কিন্তু এম টু জি ওটা খাড়া নিচের দিকে, এই দিক বরাবর তার কোনো উপাংশ নেই, এই দিক বরাবর তার কোনো উপাংশ নেই। তাহলে এম টু জি কজ 90, তো কজ 90 তো জিরো। তাহলে একটাই এক্সটার্নাল ফোর্স, দ্যাট ইজ এম অন জি। তাহলে আমরা যদি ত্বরণ বের করতে চাই, তাহলে ত্বরণ বের করার শর্টকাট হচ্ছে এফ এক্সটার্নাল ডিভাইডেড বাই সামেশন অফ এম। তো ভর কয়টা? দুইটা, এম ওয়ান আর এম টু। তাহলে নিচে ভরের যোগফল এম ওয়ান প্লাস এম টু, নিচে ভরের যোগফল এম ওয়ান প্লাস এম টু, ঠিক আছে, নিচে ভরের যোগফল এম ওয়ান প্লাস এম টু। আর উপরে কত হবে? উপরে হচ্ছে এক্সটার্নাল ফোর্স, দ্যাট ইজ এম অন জি। শেষ, এই তো হয়ে গেল। কি ক্লিয়ার? বুঝতে পারছ? ক্লিয়ার কিনা দেখি, ফেসবুকেও কি প্রবলেম? ফেসবুকেও সেম। আটকা যাচ্ছে এখন, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এই যে একটা ম্যাথ করে ছেড়ে দিচ্ছি। দেখো একটা ম্যাথ করবা,
এই যে বস্তুটা, এই বস্তুটা m1, এটা হচ্ছে 5 কেজি, আর এই বস্তুটা হচ্ছে 2 কেজি, এই বস্তুটা 2 কেজি, ঠিক আছে, এই বস্তুটা 2 কেজি, এটা আমাদের বলতেছে। তো পুলি সিস্টেমের সাধারণ ত্বরণ, এই পুলি সিস্টেমের সাধারণ ত্বরণ, সাধারণ ত্বরণ আর দড়ির টান বের করতে হবে, সুতার টান বের করতে হবে, করো, সুতার টান বের করতে হবে, করো, ম্যাথ করো, জাস্ট সূত্র খাটানো। একটু আগে যে তুমি সূত্রগুলা শিখলাই, যে এ আর টি, সূত্রগুলা খালি বসানো। তাহলে এ ইকুয়াল টু কি হবে, m1g ডিভাইডেড বাই m1 প্লাস m2, ঠিক আছে। তাহলে m1 এর মান 5, g এর মান 9.8, আর নিচে 5 যোগ 2, 5 যোগ 2, তাহলে 5 গুণ 9.8 ডিভাইডেড বাই 5 যোগ 2, তাহলে 7 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ওকে, 7 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দড়ির টান টি, টি ইকুয়াল টু কি, টি ইকুয়াল টু এই যে টি ইকুয়াল টু ছিল m2a, তাহলে a এর সাথে m2 গুণ, অর্থাৎ উপরে m1 m2g আর নিচে m1 প্লাস m2, ওকে। তাহলে আসো, উপরে m1 এর মান 2, m1 এর মান 5, m2 এর মান 2, নিচে 5 যোগ 2 আর g 9.8, তাহলে আসো 5 গুণ 2 ডিভাইডেড বাই 5 যোগ 2 গুণ 9.8, তাহলে 14 নিউটন, 14 নিউটন, কি ঠিক আছে, ক্লিয়ার। তাহলে যেহেতু নেট সমস্যা, এখন ক্লিয়ার দাদা, আরো পড়ান, এখন ক্লিয়ার আছে, পড়াবো আরো, হ্যাঁ ক্লিয়ার। নয়তো একটা কাজ করি, তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিই, তোমরা বাসায় একটু ভাববা এগুলো নিয়ে, তারপরের দিন আমি এগুলোর সলভ দিয়ে দিব দ্রুত। আমি কয়েকটা পুলি সিস্টেম এঁকে দিচ্ছি, তোমরা কি করবা, এই প্রত্যেকটা পুলি সিস্টেমের ত্বরণ আর দড়ির টান নির্ণয় সূত্র হিসাব করবা। এবার একটা টেবিলের উপর 2টা পুলি বসানো আছে, এখানে একটা ভার, এইখানে একটা ভার, এই যে দড়ি, এই পাশে একটা ভার, এই পাশে, এই পাশেও আর একটা পুলির উপর দিয়ে এই পাশেও আর একটা ভার। তাহলে এটা m1, এটা m2, এটা m3, ওকে। এটার জন্য এ বের করবা, দড়ির টান টি বের করবা। তো এখানে কিন্তু 2টা দড়ি, এইখান থেকে এই পর্যন্ত একটা দড়ি, তাহলে এই দড়ির টান t1, এইখান থেকে এই পর্যন্ত একটা দড়ি, এই দড়ির টান t2, তাহলে t1 বের করতে হবে, এ বের করতে হবে, t2 বের করতে হবে। এটার জন্য হিসাব করবা। আর একটা হচ্ছে হেলানো তল, এই যে একটা হেলানো তল, ওকে, এটা হচ্ছে হেলানো তল, এই কোণটা আলফা, এই কোণটা বিটা, এইখানে একটা পুলি সংযুক্ত আছে, এইখানে একটা পুলি সংযুক্ত আছে। তাহলে এর উপর দিয়ে এইখানে একটা ভার আর এইখানে একটা ভার, তল মসৃণ তল, এটা m1, এটা m2। তাহলে দড়ি কিন্তু একটাই দড়ি, তাহলে এর জন্য ত্বরণ বের করবা আর দড়ির টান টি বের করবা, ওকে। এর জন্য ত্বরণ বের করবা, দড়ির টান টি বের করবা। তাহলে এইটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, তোমরা সূত্রগুলা নিজেরা ভাববা, এগুলো হচ্ছে হোমওয়ার্ক, ঠিক আছে। তোমরা করে নিজে ট্রাই করবা, করে তারপর ডিসকাশন গ্রুপে দিবা, ঠিক আছে। আগের ক্লাসটা হওয়ার আগেই দিবা, ওকে, ক্লিয়ার, বুঝতে পারছো? এই দুইটা হচ্ছে তোমাদের কাজ। তো চলো শেষ করি আজকে। দাদা আগের স্লাইডটা, একটু আগের স্লাইড এই যে দিলাম, ঠিক আছে।